হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োজন। তো আজকের ভিডিওতে আমরা দেখো 2023 সালে তোমাদের WBCS মেইন এক্সাম যেটা হয়েছিল, মানে লাস্ট ইয়ার যে এক্সামটা তোমাদের হয়েছিল, লাস্টে যে এক্সামটা হয়েছিল তোমাদের, তো সেই এক্সামের তোমরা জানো তোমাদের পেপার 4-এ সায়েন্সের পোর্শনটা আসে। তো পেপার 4-এর সায়েন্সের যে কোয়েশ্চেনগুলো এসেছিলো তার মধ্যে থেকে বায়োলজি থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো, তো সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো বায়োলজি থেকে মোটামুটি তোমাদের 29টা মতো কোয়েশ্চেন গতবার এসেছিল। তো সেগুলো পুরো ডিটেল ডিসকাশন থাকছে এই ভিডিওতে, এবং এরপরে আমি আর একটা ভিডিও আনবো, সেখানে 2023 সালেই তোমাদের পেপার 4-এ ইভিএসের যে কোয়েশ্চেনগুলো এসেছিলো ইভিএস থেকে, সেই কোয়েশ্চেনগুলো আমি এই ভিডিওতে ইনক্লুড করিনি। এই ভিডিওতে শুধুমাত্র যেগুলো পিওরলি বায়োলজির কোয়েশ্চেন সেগুলোই থাকছে, এবং নেক্সট ভিডিওতে আমরা ইভিএসের থেকেও আরও এরকম যা কোয়েশ্চেন এসেছিলো সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন অফ অ্যানিমাল সেল কালচার টেকনোলজি টুডে ইজ ইন দ্য প্রোডাকশন অফ, মানে কি বলছে না, যে অ্যানিমাল সেল কালচারের যে অ্যাপ্লিকেশনটা সেটা বর্তমানে কি তৈরি করতে সবথেকে বেশি ইউজ হয়, অ্যানিমাল সেল কালচারের যে অ্যাপ্লিকেশনটা সেটা বর্তমানে কিসে ইউজ হয় সবথেকে বেশি। তো এক্ষেত্রে দেখো, অ্যানিমাল সেল কালচার মানে কি, অ্যানিমাল সেলকে কালচার করা বা অ্যানিমাল সেলকে কাল্টিভেট করা বা কালচার করা ল্যাবরেটরিতে, তাই তো, যেটাকে আমরা কি বলি ইনভিট্রো কাল্টিভেশনও বলি। ইনভিট্রো মানে হচ্ছে যেটা ল্যাবরেটরিতে আমরা করছি, বডির লিভিং অর্গানিজমের বডির মধ্যে হচ্ছে না, লিভিং অর্গানিজমের বডির মধ্যে যে রিয়াকশানগুলো হয় সেটাকে আমরা বলি ইনভিভো। আর যেটা ইনভিট্রো আমরা কাকে বলছি না, সেই লিভিং অর্গানিজমের বডির ভেতরের রিয়াকশানগুলোকেই যখন আমরা ল্যাবরেটরিতে আর্টিফিশিয়ালি করছি তখন আমরা সেটাকে বলি ইনভিট্রো, ঠিক আছে? তো তাহলে এই যে অ্যানিমাল সেল কালচার মানে অ্যানিমাল সেলকে ল্যাবরেটরিতে গ্রো করানো, এই যে জিনিসটা কন্ট্রোল কন্ডিশনের মধ্যে, তো এই যে জিনিসটা এটাকে আমরা অ্যানিমাল সেল কালচার বলছি, এবং বর্তমান যুগে এর সবথেকে বেশি অ্যাপ্লিকেশান আমরা দেখতে পাবো আমাদের ভ্যাকসিন তৈরিতে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের আনসার কি হবে? এক্ষেত্রে আমাদের আনসার হবে ভ্যাকসিন, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে অপশন ডি, ভ্যাকসিন, ঠিক আছে? তাহলে বোঝা গেল? আচ্ছা, তো চলো আমরা পরের প্রশ্ন এগোই। দেখো কি বলছে, আর্টিমিসিনিন ইজ আ ড্রাগ ইউজড ইন, বলছে এই ওষুধটা কিসের জানতে চেয়েছে, ঠিক আছে? আর্টিমিসিনিন এই ওষুধটা কিসের জানতে চেয়েছে। দেখো এটা হচ্ছে একটা ম্যালেরিয়ার ওষুধ, ঠিক আছে? মানে এই ওষুধটা আমরা জানি ম্যালেরিয়ার ওষুধের মানে আমরা যেটা খুব জানি, আমাদের প্রচলিত ওষুধটার নাম কি বলো তো, কুইনাইন, তাই তো? কুইনাইন আমরা জানি যেটা সিনকোনা গাছের ছাল থেকে, বা সিনকোনা গাছের যেটা কাণ্ডের ছাল বা বার্ক যেটা আমরা বলি, তো সেই সিনকোনা গাছের ছাল থেকে আমরা পাই কুইনাইন আমরা জানি ম্যালেরিয়ার ওষুধ হিসাবে ইউজ হয়, তাই তো? এবার এই যে এই ওষুধটা যেটা বলছে আর্টিমিসিনিন, এই ওষুধটা ম্যালেরিয়ার ক্ষেত্রে তো ইউজ হয়, পার্টিকুলারলি ধরো যেগুলো মানে সিভিয়ার ম্যালেরিয়ার যে ফর্মগুলো, মানে ধরো ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা মানে ভীষণভাবে ইউজ হয়, ঠিক আছে? তো এখানে আনসারটাকে আমরা মার্ক করে নিই, তারপরে আমরা এর থেকে আরও কিছু এক্সট্রা ইনফরমেশান জেনে নেব, ঠিক আছে? তাহলে এখানে আনসার হবে তোমার অপশন বি, ম্যালেরিয়া। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো একটা জিনিস, আচ্ছা এই যে ওষুধটা যেটা রয়েছে তোমার আর্টিমিসিনিন, এটা এক ধরনের গাছের পাতা থেকে পাওয়া যায়, ঠিক আছে? মানে যদি তোমাকে জিজ্ঞাসা করে ওষুধটা কোত্থেকে এক্সট্র্যাক্ট করা হয়, সেটা হচ্ছে আর্টিমিসিয়া অ্যানুয়া বলে একটা উদ্ভিদ রয়েছে, আর্টিমিসিয়া অ্যানুয়া, সেই উদ্ভিদের লিফ থেকে বা পাতা থেকে আমরা এটা পাই, ঠিক আছে? আমি এই জায়গাটাতে তোমাদের লিখে দিচ্ছি, ঠিক আছে? দেখো তাহলে আমাদের উদ্ভিদটার নাম কি, দেখো নাম যেহেতু, ডাক্তার নাম যেহেতু আর্টিমিসিনিন, তো গাছটার নামও অনেকটা সেরকমই তোমরা সিমিলারিটি পাবে, কি না আর্টিমিস
MISIA, ঠিক আছে। তাহলে এটা হলো তোমার জেনাস নেম আর্টিমিসিয়া, এবং এর স্পিসিস নেম কি? এর স্পিসিস নেম হচ্ছে অ্যানুয়া, ANNUA, ঠিক আছে। এটা হচ্ছে স্পিসিস নেম। তোমরা জানো সাইন্টিফিক নেম আমরা এইভাবে লিখি, প্রথম যে পার্টটা এটা আমাদের জেনাস নেম হয় আর পরের পার্টটা আমাদের স্পিসিস নেম হয়, তাই তো। সাইন্টিফিক নেম লেখার এটা আমাদের পদ্ধতি। তাহলে এই যে আর্টিমিসিয়া অ্যানুয়া, যেটাকে আমরা কমনলি মানে এই উদ্ভিদটা, এটা তো সাইন্টিফিক নেম, এই উদ্ভিদটার কমন নেম কি না? কমন নেম হচ্ছে সুইট ওয়ার্মউড প্লান্ট, ঠিক আছে, সুইট ওয়ার্মউড প্লান্ট। তো এই প্লান্টের লিফ থেকে আমরা এই আর্টিমিসিনিন ওষুধটা পাচ্ছি, এবং এটা ম্যালেরিয়া ট্রিটমেন্টে ইউজ হচ্ছে মেনলি, যেগুলো ম্যালেরিয়া সিভিয়ার ফর্ম যেমন ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, সেক্ষেত্রে এটা ইউজ হয়, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, যেটা আমাদের যে কমন কোয়েশ্চেনগুলো আমরা জানি ম্যালেরিয়া থেকে, ম্যালেরিয়া কোন মশা আমাদের ম্যালেরিয়া ছড়াতে মানে ম্যালেরিয়া ছড়ায়, সেটা কী হবে অ্যান্সার? ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, তাই তো। ফিমেল অ্যানোফিলিস মসকিউটো আমাদের ম্যালেরিয়া করছে। এবং ম্যালেরিয়ার যে কজেটিভ এজেন্ট, সেই কজেটিভ এজেন্টটার নাম কি? আমরা জানি প্লাজমোডিয়াম, তাই তো। প্লাজমোডিয়াম সেটা কি? প্লাজমোডিয়ামটা হচ্ছে এক ধরনের প্রোটোজোয়া, তাই তো। প্লাজমোডিয়াম হচ্ছে এক ধরনের প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। সেই প্লাজমোডিয়াম আমাদের এই ম্যালেরিয়াটা করছে, এবং প্লাজমোডিয়ামের বিভিন্ন স্পিসিস আছে, তাই তো। আচ্ছা, এই যে আমরা বলছি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, জানো যেটা তোমরা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস ফর্ম ম্যালেরিয়ার, তোমরা আমাকে বলতে পারবে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া প্লাজমোডিয়ামের কোন স্পিসিসটা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া করে? প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, মাথায় রাখবে, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়ামের এই পার্টিকুলার স্পিসিসটা আমাদের ম্যালিগনেন্ট ম্যালেরিয়ার জন্য দায়ী, ঠিক আছে। এছাড়াও ধরো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স রয়েছে, মানে অন্যান্য যে স্পিসিসগুলো রয়েছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ওভেল, এই যে স্পিসিসগুলো রয়েছে এগুলো বিনাইন ম্যালেরিয়া, টার্সিয়ান ম্যালেরিয়া, ম্যালেরিয়ার বিভিন্ন রকম টাইপ হয়, সেগুলো করে। তো মেইনলি এক্ষেত্রে মাথায় রাখবে যে আমরা জানি প্লাজমোডিয়াম এই আদ্য প্রাণী বা প্রোটোজোয়ার জন্য ম্যালেরিয়া হচ্ছে। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, যদি তোমাকে জিজ্ঞেস করে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া কোন মানে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া করছে কোন মানে কোন স্পিসিসটা, প্লাজমোডিয়ামের কোন স্পিসিসটা ম্যালিগনেন্ট ম্যালেরিয়া করছে, তার নামটা মাথায় রাখবে, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমাদের এখান থেকে বলে রাখি, যদি তোমাকে জিজ্ঞেস করে এই যে প্লাজমোডিয়ামের কোন স্টেজটা, মানে দেখো প্লাজমোডিয়ামের তোমাকে যদি প্রশ্নটা এভাবে করে, প্লাজমোডিয়ামের কোন ইনফেকশাস স্টেজটা মানুষের বডিতে প্রবেশ করে, মানে কোন স্টেজটা মানুষের বডিতে প্রবেশ করে এবং তারপরে সে অসুখটা তৈরি করছে, তো সেক্ষেত্রে মাথায় রাখবে আনসার হবে স্পোরোজোইট। মানে এগুলো দেখো, প্লাজমোডিয়ামের যে লাইফ সাইকেলটা সেটা কিছুটা মশার বডিতে সম্পন্ন হয়, কিছুটা মানুষের বডিতে সম্পন্ন হয়, হ্যাঁ। তো সেটাই বলছে, তার এই প্লাজমোডিয়ামের লাইফ সাইকেলের কোন স্টেজটা, সেটা হচ্ছে স্পোরোজোইট। এই স্পোরোজোইট স্টেজটা মানুষের বডিতে প্রবেশ করে, এই কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। আর তোমরা তো নিশ্চয়ই জানো প্রোটোজোয়া বা আদ্য প্রাণী এটা কিন্তু আমাদের ইউক্যারিওটিক, এরা কিন্তু ইউক্যারিওটিক সিঙ্গেল সেলড অর্গানিজম, ঠিক আছে। মানে এরা ইউনিসেলুলার হয়, প্রোটোজোয়ারা ইউনিসেলুলার বা এককোষী হয়, কিন্তু এরা কিন্তু ইউক্যারিওটিক অর্গানিজম, ঠিক আছে, এটা তোমরা জানো, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো আরও যে জিনিসগুলো রয়েছে এগুলো সম্পর্কে একটু বলে দিই আমি। দেখো রয়েছে ডেঙ্গু, ঠিক আছে, দেখো রয়েছে ডেঙ্গু, এই যে এখানে যেটা রয়েছে তোমার ডেঙ্গু বলো, ডেঙ্গু পজিটিভ এজেন্ট কি? ডেঙ্গু হচ্ছে আমরা জানি ডেঙ্গু ভাইরাস দ্বারা ডেঙ্গু হচ্ছে, আচ্ছা, মানে ভাইরাস ঘটিত একটা রোগ। এবং ডেঙ্গু করছে কোন মশা বা ডেঙ্গু ছড়াচ্ছে কোন মশা? তোমরা জানো ফিমেল এডিস মসকিউটো হচ্ছে আমাদের ডেঙ্গু ছড়াচ্ছে, ফিমেল এডিস মসকিউটো। আচ্ছা, টাইফয়েড তোমরা জানো এটা একটা জলবাহিত রোগ, তাই তো। টাইফয়েড হচ্ছে কিন্তু একটা ওয়াটার বর্ন ডিজিজ, বা এটা হচ্ছে এক ধরনের জলবাহিত রোগ। এটা তোমার দূষিত খাবার বা জলের মাধ্যমে সুস্থ ব্যক্তির দেহে, মানে ধরো এই যে টাইফয়েডটা মেনলি হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, হ্যাঁ। তো ব্যাকটেরিয়াটার নাম কি না? ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে সালমোনেল্লা টাইফি। এই নামগুলো মাথায় রাখবে, কি নাম না? সালমোনেল্লা টাইফি। তাহলে এই সালমোনেল্লা টাইফি ব্যাকটেরিয়াটা যে টাইফয়েড
অসুখটা করছে। এবার ধরো যে আক্রান্ত ব্যক্তি তার যে ধরো মলমূত্রের মাধ্যমে এই ব্যাকটেরিয়াটা গিয়ে ধরো পরিষ্কার জলে মিশলো, মানে কি হলো, জলটা দূষিত হয়ে গেল ওই ব্যাকটেরিয়ার দ্বারা। এবার সেই জল যদি কোনো সুস্থ ব্যক্তি সেই খাবার বা জল পান করে তাহলে তার মধ্যেও ব্যাকটেরিয়াটা চলে যাচ্ছে এবং অসুখটা করছে। এই জন্য আমরা এটাকে বলছি জলবাহিত রোগ, ঠিক আছে। কিন্তু মাথায় রাখবে টাইফয়েড কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে। এবার এই যে রয়েছে দেখো যেটা পার্টুসিস, অপশন ডিতে যেটা রয়েছে দেখো পার্টুসিস। পার্টুসিস হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এই পার্টুসিসকে আমরা মেনলি হুপিং কাশি বলি, ঠিক আছে, হুপিং কাফ, সেটা হচ্ছে পার্টুসিস। তো এই হুপিং কাশি এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এর যে ব্যাকটেরিয়াটার নাম কি, এর ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে বর্ডিটেলা পার্টুসিস। কি নাম না, বর্ডিটেলা পার্টুসিস, ঠিক আছে। তাহলে এই ব্যাকটেরিয়াটার জন্য তোমার এই হুপিং কাফ বা পার্টুসিস অসুখটা হচ্ছে। এবং এটাও তোমরা জানবে যে এটা হচ্ছে কিন্তু একটা বায়ুবাহিত রোগ। তো তোমরা জানোই, ধরো হুপিং কাশি মানে কি, আক্রান্ত ব্যক্তি কেউ কাশলো, ফলে তার যে ব্যাকটেরিয়াটা সেটা বায়ুবাহিত হয়ে তার হাঁচি কাশির মাধ্যমে বায়ুবাহিত হয়ে সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করলে তার ওই অসুখটা হতে পারে, ঠিক আছে। তার মানে আক্রান্ত ব্যক্তির এই যে হাঁচি কাশি এর মাধ্যমে এটা ছড়াচ্ছে এবং এটা কিন্তু মেনলি বায়ুবাহিত রোগ, ঠিক আছে, বোঝা গেল। তাহলে তোমরা দেখো আমি এখানে প্রতিটার কিন্তু যেগুলো প্রশ্ন আসার মতো, যে এর পজিটিভ এজেন্ট কোনটা, এটা ছড়াচ্ছে কার মাধ্যমে, এবং যে পজিটিভ এজেন্ট তার সায়েন্টিফিক নেম কি, এই জিনিসগুলো আমি বলে দিলাম। তোমরা কিন্তু যখন ধরো এই লেকচারটা দেখবে তোমরা একটা মানে খাতা নিয়ে বসো, তো এক্সট্রা আমি যে ইনফরমেশনগুলো বলছি সেগুলো কিন্তু নোট ডাউন করে নেবে, ঠিক আছে। দেখবে তোমাদের এই যে এক্সট্রা যে ইনফরমেশনগুলো আমি বলছি এগুলো শুধুমাত্র কিন্তু মানে তোমার WBCS বলে নয়, তুমি ধরো মিসলেনিয়াস দিচ্ছ বা যে কোনো এক্সাম দিচ্ছ যেখানে তোমরা জানো সায়েন্সের কোয়েশ্চেন যে এক্সামে থাকে সেখানে বায়োলজির কোয়েশ্চেন থাকেই থাকে, মানে বায়োলজি থেকেই সায়েন্সের মধ্যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমার আসে। তো সেই ক্ষেত্রে তোমরা এই যে ডিসকাশনগুলো যদি শোনো, দেখবে এই কোয়েশ্চেনগুলো তুমি যে কোনো পরীক্ষায় তুমি কমন পাবে, মানে যেখানে বায়োলজি থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে সেখানে তুমি অবশ্যই কমন পাবে। ওই জন্য আমি হাইলি তোমাদের রেকমেন্ড করবো, এর আগেও আমি মিসলেনিয়াসের জন্য মানে তোমার যে মিসলেনিয়াস যে আমাদের যে নেক্সট এক্সামটা হবে প্রিলিম এক্সামটা, তো সেই মিসলেনিয়াস এক্সামের জন্য আমি বিগত 2007 সাল থেকে 2023 সাল আমাদের লাস্ট যে মিসলেনিয়াস এক্সামটা হয়েছিল সেখানে এই এতগুলো বছরে প্রিলিমিনারি এক্সামে মিসলেনিয়াসে তোমরা জানো যে বায়োলজির যত কোয়েশ্চেন এসছে বায়োলজি এবং ইভিএস তার আমি একটা ম্যারাথন করে দিয়েছি, তো তোমরা চাইলে সেটাও দেখতে পারো। তো তোমাদের দেখবে এই যে জিনিসগুলো যদি তুমি শোনো, মানে বিশেষ করে এরকম আমি ডিটেল ডিসকাশন করেই বলেছি, এরকম নয় যে জাস্ট অ্যান্সারটা বলে বেরিয়ে গেছি, তো সেগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোই, ঠিক আছে। দেখো কি বলছে, দ্য এলিমেন্ট দ্যাট ইজ রিকোয়ার্ড ফর সিনথেসিস অফ ক্লোরোফিল। দেখো ক্লোরোফিল সিনথেসিসের জন্য রিকোয়ার্ড এলিমেন্ট কোনটা। আচ্ছা এবার তোমাকে এখানে আমি একটা জিনিস বলি, দেখো প্রথম কথায় এই যে কোয়েশ্চেনটা আমি দেখলাম তোমাদের যে WBCS এর মেন্সের মানে এই এক্সামটার যে ফাইনাল আনসার কি দিয়েছিল পেপার 4-এর, সেই ফাইনাল আনসার কিতে এটা কোয়েশ্চেনটাকে মানে অমিট করা হয়েছে, মানে সবাইকেই মার্কস দেওয়া হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে দেখো এখানে কোয়েশ্চেনটা বোঝো, কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে কিন্তু কোন এলিমেন্টটা ক্লোরোফিল সিনথেসিসের জন্য ইউজ হয়। আমরা জানি এই কোয়েশ্চেনটা কিন্তু কমন, আমরা অনেক জায়গাতেই কোয়েশ্চেনটা পেয়েছি যে ক্লোরোফিলের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে মানে এলিমেন্টটা থাকে, মানে ক্লোরোফিলের মধ্যে পাওয়া যায় যে এলিমেন্টটা সেটার নাম কি, আমরা জানি অ্যান্সার ম্যাগনেসিয়াম হয়, তাই তো আমরা এটা জানি ম্যাগনেসিয়াম হয়। এবার এখানে কিন্তু তোমাকে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে দেখো যে কোন এলিমেন্টটা রিকোয়ার্ড ফর সিনথেসিস অফ ক্লোরোফিল, তোমাকে জানতে চেয়েছে কিন্তু ক্লোরোফিল সিনথেসিস মানে ক্লোরোফিল তৈরি হওয়ার জন্য কোন এলিমেন্টটা প্রয়োজনীয়। এবার এক্ষেত্রে বেসিক্যালি আনসার তোমার ম্যাগনেসিয়ামও রাইট হয়, এখানে আনসার তোমার এখানে তোমার আনসার হিসাবে ম্যাগনেসিয়ামও কারেক্ট হবে, এখানে তোমার আনসার হিসাবে এই যে Fe বা আয়রনও কিন্তু কারেক্ট হবে। এই জন্যই আনসারটা মানে কোয়েশ্চেনটাই ঠিক নেই এক্ষেত্রে, তো ওই জন্য সবাইকে মার্কস দেওয়া হয়েছিল। কিন্তু জিনিসটা আমি তোমাকে ব্যাখ্যা করে বলে দিলাম, ব্যাপারটা
বুঝে নাও। যদি তোমাকে কোয়েশ্চেনে দেয় যে মানে বেসিক্যালি ক্লোরোফিলের যে স্ট্রাকচার রয়েছে, ক্লোরোফিলের স্ট্রাকচারের মধ্যে যদি তোমাকে প্রশ্ন করে যে কোন এলিমেন্টটা দেখা যায় বা পাওয়া যায় ক্লোরোফিলের স্ট্রাকচারের মধ্যে, তো সেক্ষেত্রে আনসার অবশ্যই হবে ম্যাগনেসিয়াম। এবং এই ম্যাগনেসিয়াম ক্লোরোফিল তৈরিতেও হেল্প করে, কিন্তু ক্লোরোফিল তৈরিতে ম্যাগনেসিয়ামের পাশাপাশি আয়রনও হেল্প করে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যেহেতু তোমাকে জিজ্ঞাসা করেছে যে কোন এলিমেন্টটা ক্লোরোফিল তৈরির জন্য, সিনথেসিসের জন্য বা তৈরির জন্য দরকার, সেক্ষেত্রে তোমার এক্ষেত্রে অ্যান্সার কিন্তু ম্যাগনেসিয়ামও রাইট হবে এবং আয়রনও রাইট হবে। ওই জন্য এক্ষেত্রে আনসারটাকে, এই কোয়েশ্চেনটাকে অমিট করা হয়েছে এবং সবাইকে মার্কস দেওয়া হয়েছে। তোমরা জিনিসটা বুঝতে পেরেছো? মানে তোমাকে এবার ধরো এই কোয়েশ্চেনটা যেভাবে আসবে তোমাকে সেইভাবে আনসারটা করতে হবে। যদি সিম্পল তোমাকে জিজ্ঞেস করে যে ক্লোরোফিলের মধ্যে কোন এলিমেন্টটা থাকে, তুমি বলবে ম্যাগনেসিয়াম। কিন্তু যদি তোমাকে কোয়েশ্চেনটা এইটা জিজ্ঞেস করে যে ক্লোরোফিল সিনথেসিসের জন্য কোন কোন এলিমেন্ট দরকার, সেক্ষেত্রে দেখবে যদি অপশানে এরকম কোনো অপশান থাকে যেখানে বলছে যে আয়রন এবং ম্যাগনেসিয়াম বোথ, তো অ্যান্সার সেটাই করবে। ঠিক আছে, আচ্ছা এবার এই প্রসঙ্গে আমি তোমাকে আরও কয়েকটা জিনিস বলে দিই, এক্সট্রা কিছু ইনফরমেশান। দেখো, আমাদের থাইরয়েড হরমোনের সিনথেসিসের জন্য, মানে আমাদের থাইরয়েড হরমোন মানে তোমরা জানো আমাদের থাইরয়েড হরমোন কি, মেনলি আমাদের T3 T4 এগুলো হচ্ছে আমাদের থাইরয়েড হরমোন, তাই তো T3 T4, তার মধ্যে T4কে আমরা থাইরক্সিন বলি, তোমরা জানো থাইরক্সিন বলি T4কে। তাহলে এই যে থাইরয়েড হরমোনগুলো তৈরির জন্য কোন এলিমেন্টটা খুব প্রয়োজনীয়, তোমরা জানো কি, আয়োডিন, তাই তো আমরা জানি আয়োডিন, তাহলে এক্ষেত্রে আনসার হবে তোমার আয়োডিন। আচ্ছা এবার যদি বলি হিমোগ্লোবিনের মধ্যে আমাদের কোন এলিমেন্ট থাকে, জানো এটাও তোমরা সবাই জানো কি হবে, হিমোগ্লোবিনের মধ্যে আমাদের থাকছে হচ্ছে আয়রন, তাই তো হিমোগ্লোবিনের মধ্যে আমাদের থাকছে হচ্ছে আয়রন বা Fe থাকছে। আচ্ছা এবার যদি তোমাকে বলি হিমোসায়ানিনের মধ্যে কোন এলিমেন্ট থাকে, হিমোসায়ানিন কি, হিমোসায়ানিনটাও কিন্তু হচ্ছে একটা হিমোগ্লোবিনের মতোই একটা মানে পিগমেন্ট। মানে এই হিমোসায়ানিনও হচ্ছে তোমার অক্সিজেন ক্যারি করে। এটা মেনলি তোমার যে আর্থ্রোপোড, মোলাস্ক, ঠিক আছে, এদের দেহে যে অক্সিজেন ক্যারি করে যে পিগমেন্টটা থাকছে, যে রেসপিরেটরি পিগমেন্টটা থাকছে, সেটা হচ্ছে হিমোসায়ানিন। ঠিক আছে, এবং এই হিমোসায়ানিনের মধ্যে যদি তোমায় জিজ্ঞেস করে কোন এলিমেন্ট থাকে, তুমি কি বলবে, হিমোসায়ানিনের মধ্যে থাকে হচ্ছে কপার। হিমোসায়ানিনের মধ্যে যে এলিমেন্টটা থাকছে সেটা হচ্ছে কপার, যেরকম হিমোগ্লোবিনের মধ্যে আমাদের থাকছে আয়রন। ঠিক আছে, এবার যদি তোমাকে জিজ্ঞেস করে ইনসুলিন, ইনসুলিনের মধ্যে কোন এলিমেন্টটা থাকছে, আমাদের যে ইনসুলিন হরমোন, সেই ইনসুলিন হরমোনের জন্য প্রয়োজনীয় এলিমেন্টটার নাম কি, সেক্ষেত্রে তোমার আনসার হবে জিঙ্ক। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার আনসার হবে জিঙ্ক। আর আরেকটা আছে বলো তো, ভিটামিন B12, ভিটামিন B12-এর সাইন্টিফিক নেম বলতে পারবে, সরি কেমিক্যাল নেম বলতে পারবে ভিটামিন B12-এর? ভিটামিন B12-এর কেমিক্যাল নেম হচ্ছে সায়ানোকোবালামিন, তাই তো, সায়ানোকোবালামিন। এবার দেখো নামের মধ্যেই রয়েছে কোবালা, মানে কি কোবাল্ট থাকে, কোবাল্ট কন্টেইনিং ভিটামিন হচ্ছে ভিটামিন B12। ঠিক আছে, ভিটামিন B12। তো আচ্ছা বলো তো, ভিটামিন B12-এর অভাবজনিত অসুখটার আমাদের নাম কি, পার্নিসিয়াস অ্যানিমিয়া, তাই তো, পার্নিসিয়াস অ্যানিমিয়া হয় আমাদের ভিটামিন B12-এর অভাবজনিত রোগ হিসাবে। ঠিক আছে, তাহলে এই এক্সট্রা ইনফরমেশনগুলো মাথায় রেখো। তো চলো পরের প্রশ্নে আমরা এগোই। দেখো কি বলছে, 4 নম্বর বলছে রেনডিয়ার মস ইজ অ্যাকচুয়ালি আ মেম্বার অফ, রেনডিয়ার মসটা কি, তো জানতে চাইছে। দেখো রেনডিয়ার মস হচ্ছে অ্যাকচুয়ালি, এটা মস নয়, যেহেতু তোমার পিছনে মানে মস রয়েছে, ওয়াটার সাথে মস রয়েছে, আমরা হয়তো ভাববো এটা মস মানে ব্রায়োফাইট, হয়তো আমরা ভেবে আনসার করব, কিন্তু নয়। রেনডিয়ার মস হচ্ছে এক ধরনের লাইকেন। ঠিক আছে, এক্ষেত্রে আনসার হবে তোমার লাইকেন। আচ্ছা এবার তোমরা আমাকে বলো লাইকেন কি। লাইকেন হচ্ছে তোমরা জানো একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বা একটা মিথজীবী সম্পর্ক। আমরা লাইকেন মানে জানি কার কার মধ্যে, অ্যালগি এবং ফাঙ্গি, এই দুজনের মধ্যে, তাই তো, অ্যালগি এবং ফাঙ্গির মধ্যে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ, যেটাকে আমরা লাইকেন বলি। এবার এই যে, এক সেকেন্ড দাঁড়াও, দেখো তাহলে আমি এখানে কি বললাম, অ্যালগি আর ফাঙ্গি এরা মিলে হচ্ছে আমার করছে লাইকেন। এবার এই যে অ্যালগিটা রয়েছে, এই অ্যালগিকে আমরা কি বলি বলতে, অ্যালগিকে আমরা বলি হচ্ছে ফাইকোবায়ন্ট।
ঠিক আছে, ফাইকোবায়ন্ট বা ফোটোবায়ন্ট, মানে যদি তোমাকে জিজ্ঞেস করে লাইকেনের মধ্যে এই যে অ্যালগি যেটা রয়েছে এই অ্যালগিটার নাম কি, মানে অ্যালগিকে আমরা কি বলি, একে আমরা বলি অ্যালগিকে ফাইকোবায়ন্ট বা ফোটোবায়ন্ট। কেন বলি, এই অ্যালগিটাই হচ্ছে আমাদের ফটোসিনথেসিস করছে, মানে খাবার তৈরি করছে, করে কারণ খাবার সিনথেসিস করছে। কেন না ফাঙ্গি কিন্তু আমরা জানি খাবার তৈরি করতে পারে না। অ্যালগি মানে কি, এটা তো সবুজ উদ্ভিদ, তাহলে এ খাবার তৈরি করতে পারছে, এই জন্য আমরা একে কি বলছি, ফাইকোবায়ন্ট বা ফোটোবায়ন্ট। কিন্তু ফাঙ্গি খাবার তৈরি করতে পারে না। তোমরা জানো ফাঙ্গি হচ্ছে হেটেরোট্রপিক, মানে এরা অন্যের ওপর নির্ভরশীল খাবারের জন্য। তো এই যে ফাঙ্গি যেটা রয়েছে, ফাঙ্গিকে আমরা কি বলছি বলো তো, ফাঙ্গির যে কম্পোনেন্টটা রয়েছে লাইকেনের তাকে আমরা বলি মাইকোবায়ন্ট। ঠিক আছে, তাকে আমরা কি বলি, ফাঙ্গিকে আমরা বলি মাইকোবায়ন্ট, আর অ্যালগিকে আমরা বলি ফাইকোবায়ন্ট বা ফোটোবায়ন্ট। ঠিক আছে, আচ্ছা এবারে মানে এখানে দেখো সিম্বায়োটিক রিলেশন কিভাবে হচ্ছে না, ফাঙ্গি কি করছে, সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দিয়ে আরও বেশি করে ধরো মাটি থেকে যে ওয়াটার মিনারেল এগুলো শোষণে হেল্প করছে, করে অ্যালগিকে দিচ্ছে। আর অ্যালগি কী করছে, সেগুলোর সাহায্যে সেই যে যে মাটি থেকে যে অ্যাবজর্বড হচ্ছে ওয়াটার মিনারেল এবং তার সাথে সূর্যালোকের সহায়তা, এবং অ্যালগির মধ্যে কি রয়েছে, ক্লোরোফিল রয়েছে, যেহেতু অ্যালগি সবুজ উদ্ভিদ, তো অ্যালগি কী করছে, খাবার তৈরি করছে, করে সেই খাবারটা ফাঙ্গিকেও দিচ্ছে। এইভাবে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ, মানে কি যে এই রিলেশনশিপে দুজনেরই হেল্প হচ্ছে, সেইটাকেই আমরা দুজনেরই উপকার হচ্ছে, সেই রিলেশনকে আমরা বলি সিম্বায়োটিক রিলেশনশিপ। তো সেটা তৈরি করছে, এবং এই সিম্বায়োটিক রিলেশনশিপটাকে আমরা কি বলছি, লাইকেন। বোঝা গেল? এখানে কিন্তু আমি অনেকগুলো পয়েন্ট তোমাদের বলে দিলাম, একটু খেয়াল রাখবে। আচ্ছা এবার দেখো এই যে রেনডিয়ার যে মসটা রয়েছে, এই মসটা এরকম নাম কেন হলো? প্রথম কথা, এটা আমাদের নর্দার্ন রিজিয়ানে, মানে ওই আর্কটিক রিজিয়ান এইসব জায়গাতে যেখানে প্রচণ্ড ঠান্ডা, সেই সব জায়গাতে মানে প্রচণ্ড ঠান্ডা নর্দার্ন রিজিয়ানে এটা পাওয়া যায়। এবং এইটা এই যে রেনডিয়ার মানে এক ধরনের হরিণ, সেই তাদের খাদ্য হিসাবে, মানে প্রচণ্ড ঠান্ডায় স্পেশালি শীতকালে বা উইন্টারের সময় এই রেনডিয়ার যে হরিণ রয়েছে এক ধরনের, তাদের খাদ্য হিসাবে এই রেনডিয়ার মস ব্যবহৃত হয়। ঠিক আছে, তো সেই হরিণের নাম থেকেই এর নাম হয়ে গেছে আর কি রেনডিয়ার মস। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এক ধরনের লাইকেন, মস নয়। বুঝতে পেরেছ? আচ্ছা এবারে একটা জিনিস, এর সাথে আরও আমি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে দেবো। দেখো ফাঙ্গি আমি অলরেডি বলেছি, ফাঙ্গি হচ্ছে হেটেরোট্রপস। হেটেরোট্রপস মানে কি, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভরশীল। এবং তোমরা আমাকে বলো তো, ফাঙ্গির সেল ওয়াল কী দিয়ে তৈরি? ফাঙ্গির সেল ওয়াল কিন্তু আমাদের কাইটিন নির্মিত, তাই তো? ফাঙ্গির সেল ওয়াল হচ্ছে আমাদের কাইটিন নির্মিত। আচ্ছা ব্রায়োফাইট, আমাদের এই যে এখানে যে অপশন সিতে যেটা রয়েছে তোমার ব্রায়োফাইট, ব্রায়োফাইট হচ্ছে, ব্রায়োফাইটকে আমরা কি বলি বলো তো? ব্রায়োফাইটকে আমরা বলি এরা হচ্ছে অ্যাম্ফিবিয়ানস অফ প্লান্ট কিংডম, মানে উদ্ভিদ জগতের উভচর আমরা বলি ব্রায়োফাইটকে। কেন বলি না, এই ব্রায়োফাইটরা তোমার ল্যান্ডেই জন্মায়, মানে স্থলে জন্মায়, মানে মেনলি এরা মানে জলে নয় স্থলেই জন্মায়, কিন্তু এদের রিপ্রোডাকশনের জন্য কিন্তু জলের প্রয়োজন হয়। মানে দেখো উভচর আমরা কাদের বলি, যারা জলেও থাকে স্থলেও থাকে, তাদেরকেই তো আমরা উভচর বলি। যেহেতু ব্রায়োফাইটরা স্থলে থাকছে, মানে ডাঙায় থাকছে, কিন্তু এদের রিপ্রোডাকশনের জন্য জলের প্রয়োজন হয়, এই জন্য এদেরকে আমরা বলি এরা হচ্ছে অ্যাম্ফিবিয়ানস বা উভচর অফ প্লান্ট কিংডম। ঠিক আছে, এবার এই ব্রায়োফাইটদের মধ্যে কিন্তু ব্রায়োফাইটদের দেহে তুমি কোনো প্রকৃত মূল কাণ্ড পাতা দেখতে পাবে না। এদের দেহ প্রকৃত বা ট্রু রুট স্টেম এবং লিফে ডিভাইডেড নয়। ঠিক আছে, এবং এই ব্রায়োফাইটের দেহে কিন্তু কোনো ভাস্কিউলার বান্ডিল থাকে না। ভাস্কিউলার বান্ডিল মানে কি, জাইলেম ফ্লোয়েম কলা এই ব্রায়োফাইটের দেহে কিন্তু থাকে না। ঠিক আছে, আচ্ছা এবার এদের দেহে প্রকৃত মূলকাণ্ড পাতা থাকে না ঠিকই ব্রায়োফাইটদের দেহে, কিন্তু তার পরিবর্তে কি থাকে, মূলের মতো রাইজয়েড থাকে। ঠিক আছে, মানে মূলের মতো দেখতে আর একটা স্ট্রাকচার থাকে, কাণ্ডের মতো দেখতে একটা স্ট্রাকচার থাকে, লিফের মতো দেখতে একটা স্ট্রাকচার থাকে, কিন্তু ট্রু বা প্রকৃত মূলকাণ্ড পাতা থাকে না। ঠিক আছে, আচ্ছা এবারে
ব্রায়োফাইট বুঝতে পারলে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের যদি জিজ্ঞাসা করে যে ভাস্কিউলার ক্রিপ্টোগ্যামস কাদের বলে, ভাস্কিউলার ক্রিপ্টোগ্যামস, প্রতিটা ওয়ার্ডকে ভাঙো। ভাস্কিউলার মানে কি, ভাস্কিউলার বান্ডিল রয়েছে মানে কি, ভাস্কুলার বান্ডিল মানে কি, আমি এইমাত্র বললাম জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম রয়েছে, তাহলে ভাস্কিউলার বান্ডিল মানে জাইলেম ফ্লোয়েম প্রথম উপস্থিত, এরকম একটা ক্রিপ্টোগ্যামসের নাম বলো। ক্রিপ্টোগ্যামস মানে কি, অপুষ্পক উদ্ভিদ, যে উদ্ভিদে ফুল হয় না, তোমার বীজ হয় না, ফল হয় না, তাদেরকে আমরা অপুষ্পক উদ্ভিদ বলি, বা ইংলিশে আমরা তাদেরকে বলি ক্রিপ্টোগ্যামস। তো এই ভাস্কিউলার ক্রিপ্টোগ্যামস এর যদি তোমাকে নাম জিজ্ঞেস করে অ্যান্সার হবে টেরিডোফাইট। ঠিক আছে, মানে যেগুলো ফার্ন জাতীয় উদ্ভিদ, টেরিডোফাইট। কেন বলছি না, এই টেরিডোফাইট হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, কিন্তু প্রথম এদের মধ্যে এই ভাস্কিউলার বান্ডিল জাইলেম ফ্লোয়েম দেখা গিয়েছিল। ঠিক আছে, এবং এই টেরিডোফাইটের দেহ প্রকৃত মূল কাণ্ড পাতায় বিভেদিত। প্রকৃত মূল কাণ্ড পাতায় বিভেদিত মানে প্রকৃত মূল, ট্রু রুট, ট্রু স্টেম, ট্রু লিফ প্রথম দেখা যাচ্ছে এই টেরিডোফাইটের দেহে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। মানে যখন দেখবে প্লান্টের আমরা এই ডিভিশনগুলো মানে এই ক্লাসিফিকেশনগুলো পড়বো, এদের এইভাবে ইভলিউশন হচ্ছে। যেমন অ্যালগি একদমই অনুন্নত এক ধরনের উদ্ভিদ। ঠিক আছে, এদের দেহ সেরমভাবে মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়, এদের দেহে কোনো ভাস্কুলার বান্ডিল থাকে না। এই অ্যালগির পর এসছে ব্রায়োফাইট। ব্রায়োফাইট অ্যালগির থেকে একটু উন্নত, কিন্তু এদের দেহতেও, ব্রায়োফাইটের দেহতেও ভাস্কুলার বান্ডিলও নেই, আর দেহ প্রকৃত মূল কাণ্ড পাতাতেও বিভেদিত নয়। কিন্তু এই ব্রায়োফাইটের পরে আরেকটু মানে উন্নত যারা এলো তারা হচ্ছে টেরিডোফাইট, এবং এই টেরিডোফাইটের দেহেই প্রথম ভাস্কিউলার বান্ডিল মানে জাইলেম ফ্লোয়েম দেখা গেল, এবং এদের দেহ কিন্তু প্রকৃত মূলকাণ্ড পাতায় বিভেদিত। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রেখো, এখান থেকে কোয়েশ্চেন আসলেও আসতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা আমাকে বলো, এই কোয়েশ্চেনটা মনে হয় তোমাদের ইভিএসেও এসেছিলো, 2023-এও এসেছিলো, আমি যখন নেক্সট ভিডিওটা করাবো তখন সেখানে আলোচনা করব। বলো তো, লাইকেনকে কিন্তু আমরা এয়ার পলিউশন ইন্ডিকেটর বলি, তাই তো? তা লাইকেন কোন এয়ার পলিউশনকে খুব ভালোভাবে ইন্ডিকেট করে? মেনলি আমরা জানি সেটা হচ্ছে কি SO2। ঠিক আছে, SO2। তাহলে লাইকেনকে আমরা কি বলি? লাইকেন হচ্ছে SO2 ইন্ডিকেটর বা এয়ার পলিউশন ইন্ডিকেটর। মেনলি SO2 মানে সালফারের পলিউশনটাকে মেনলি ইন্ডিকেট করে লাইকেন। ঠিক আছে, তো চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে, দ্য ফলোয়িং অর্গানিজম ডাজ নট এক্সিবিট সেক্সুয়াল রিপ্রোডাকশন। এদের মধ্যে কে সেক্সুয়াল রিপ্রোডাকশন শো করে না, এটা জানতে চেয়েছি। এবার দেখো এখানেও আমি বলি, এখানে যে তোমার অপশনগুলো রয়েছে এর মধ্যে ব্যাকটেরিয়াও সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখায় না, সায়ানো ব্যাকটেরিয়াও সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখায় না। বেসিক্যালি সায়ানো ব্যাকটেরিয়াটা কি? সায়ানো ব্যাকটেরিয়া যাকে আমরা আরেকটা সায়ানো ব্যাকটেরিয়াকে আমরা ব্লু গ্রিন অ্যালগিও বলি, কিন্তু এটা অ্যালগি নয়, কিন্তু এটা এক ধরনের ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো সায়ানো ব্যাকটেরিয়ার মধ্যেই পড়ে। ঠিক আছে, মানে ব্যাকটেরিয়া, দেখো ব্যাকটেরিয়াকে আমরা মেনলি দুভাবে ভাগ করতে পারি। একটা আমরা ব্যাকটেরিয়াকে, এক ধরনের ব্যাকটেরিয়াকে আমরা বলি আর্কি ব্যাকটেরিয়া, মানে যারা প্রাচীনতম ব্যাকটেরিয়া। আরেকটা হয় ইউ ব্যাকটেরিয়া, মানে যারা ট্রু, ইউ মানে হচ্ছে ট্রু, মানে প্রকৃত বা সত্যিকারের ব্যাকটেরিয়া। সেই ট্রু ব্যাকটেরিয়ার মধ্যেই আমরা সায়ানো ব্যাকটেরিয়াকে ফেলি। তার মানে কি হলো, সায়ানো ব্যাকটেরিয়া এক ধরনের ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়া কোনো রকম সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখায় না। তার মানে কি সায়ানো ব্যাকটেরিয়াও কোনো রকম সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখায় না, বুঝতে পারলে? এবং এদের মেনলি আসেক্সুয়াল প্রসেসেই রিপ্রোডাকশনটা হয়। ঠিক আছে, মানে ধরো বাইনারি ফিশন, মানে একটা সেল ভেঙে দুটো সেল হয়ে গেল, এইরকমভাবেই আসেক্সুয়াল ওয়েতে রিপ্রোডাকশন হয়। ঠিক আছে, স্পোর ফর্মেশন হতে পারে, মানে আসেক্সুয়াল ওয়েতে হয়, কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না। তো এক্ষেত্রে তোমার কোয়েশ্চেন অনুযায়ী আনসার ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া দুটোই রাইট, কিন্তু তোমাদের যে আনসারটা নিয়েছিল সেটা নিয়েছিল হচ্ছে তোমার সায়ানো ব্যাকটেরিয়া, তাই আমি এক্ষেত্রে আনসারটা সায়ানো ব্যাকটেরিয়া মার্ক করলাম। কিন্তু আমি তোমাদের এক্ষেত্রে আমি সায়ানো ব্যাকটেরিয়া মার্ক করছি, কিন্তু তোমাদের আমি ব্যাখ্যা করে বলে দিয়েছি। এবার তোমরা যেরকম অপশন পাবে সেই অনুযায়ী করবে। ঠিক আছে, আচ্ছা, এখানে ফাঙ্গাস যেটা রয়েছে, ফাঙ্গাস কিন্তু সেক্সুয়াল আসেক্সুয়াল দু রকমের রিপ্রোডাকশনই শো করে ফাঙ্গি, এবং অ্যালগিও তাই, অ্যালগিও কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনও শো করে। ঠিক আছে, এটা মাথায় রেখো। তো চলো পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে,
উই কিপ ফুড ইন রেফ্রিজারেটর টু প্রিভেন্ট ফুড ফ্রম গোয়িং ব্যাড ডিউ টু। বলছে আমরা এই যে খাবারকে রেফ্রিজারেটরে রেখে দিই, কেন রাখি, কিসের থেকে খাবারটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য আমরা রেফ্রিজারেটরে রাখি। এক্ষেত্রে তোমার আনসার হবে অপশন ডি। এক্ষেত্রে তোমার আনসার হবে অপশন ডি। মানে কি হবে, বোথ বি অ্যান্ড সি। ঠিক আছে, এটাই তোমার আনসার হবে, মানে অপশন ডি এক্ষেত্রে আনসার হবে। মানে কি হচ্ছে, বিতে দেখো কি রয়েছে, ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন থেকেও আমরা খাবারকে রক্ষা করতে পারি, এবং সিতে রয়েছে দেখো ব্যাকটেরিয়াল ইনফেকশন। মানে আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ফাঙ্গাল ইনফেকশন এই দুই ধরনের ইনফেকশন থেকে যাতে খাবার নষ্ট না হয়ে যায় সেই জন্য আমরা খাবারকে রেফ্রিজারেটরে রাখি। বুঝতে পেরেছ? আচ্ছা, ফাঙ্গাস তো মেনলি তোমরা জানোই, ফাঙ্গাস কোন কীরকম এরিয়ায় গ্রো করে বলো তো, যেখানে গরম রয়েছে বা যেখানে ধরো এই যে মানে ওয়াটার ময়েশ্চার বেশি এরকম জায়গায়, বা দেখবে যার জন্য বর্ষাকালে দেখবে আমাদের যে ফাঙ্গাল বিভিন্ন ইনফেকশনগুলো বর্ষাকালে বেশি হয়, দেখবে যেখানে মানে জল এবং গরম টেম্পারেচার বেশি রয়েছে সেখানে মেনলি ফাঙ্গাস খুব ভালো গ্রো করে। এবার আমরা ফ্রিজে রেখে দিচ্ছি, দেখো তো আমরা কি ফ্রিজের টেম্পারেচার কম এবং ফ্রিজের ভেতরটা শুষ্ক, তো যার জন্য ফাঙ্গাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে না হয়, খাবারটা যাতে ভালো থাকে তার জন্যই আমরা খাবারকে রেফ্রিজারেটরে রাখি। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে, দ্য সাইজ অফ ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়ার সাইজ জানতে চেয়েছে। ইকোলাই ব্যাকটেরিয়ার সাইজ এক্ষেত্রে তোমার আনসার হবে অপশন এ হবে আনসার 2000 ন্যানোমিটার। ঠিক আছে, এটাই হবে তোমার আনসার। এবারে দেখো ইকোলাই ব্যাকটেরিয়াটা হচ্ছে, ইকোলাই হচ্ছে যদি তোমাকে জিজ্ঞেস করে, ইকোলাই হচ্ছে এক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং রড শেপেড ব্যাকটেরিয়া। ঠিক আছে, রডের মতো দেখতে হয়, রড শেপেড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবং এই ইকোলাই ব্যাকটেরিয়াটা কিন্তু আমাদের মানে ওয়ার্ম ব্লাডের যারা অ্যানিমাল রয়েছে বা পার্টিকুলারলি তুমি মানুষের ক্ষেত্রেও বলতে পারো, আমাদের লার্জ ইন্টেস্টাইন মানে আমাদের যেটা বৃহদন্ত্র রয়েছে সেই বৃহদন্ত্রের কোলনের মধ্যে কিন্তু এই ইকোলাই পাওয়া যায়। ঠিক আছে, পাওয়া যায়। ঠিক আছে, এবং এগুলো কিন্তু ইকোলাই কিন্তু আমাদের মানে হেল্প করে, আমাদের বডির জন্য হেল্পফুল ব্যাকটেরিয়া এরা। ঠিক আছে, এবং ইকোলাই মেনলি দুটো ভিটামিন তৈরি করতে হেল্প করে, একটা হচ্ছে ভিটামিন কে এবং আরেকটা হচ্ছে ভিটামিন বি। ভিটামিন বিটা একটা কমপ্লেক্স, তো ভিটামিন বি এরও কিছু কিছু ভিটামিন বি কমপ্লেক্সেরও কিছু কিছু ভিটামিন তৈরি করতে হেল্প করে, এবং মেনলি ভিটামিন কে তৈরি করতে হেল্প করে এই ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের কোলনে থেকে। ঠিক আছে, ভিটামিন কে আমাকে বলো তো ভিটামিন কে কিসে হেল্প করে? ভিটামিন কে হচ্ছে আমাদের ব্লাড ক্লটিংয়ে হেল্প করে, তাই তো? মানে ভিটামিন কে যদি অভাব হয় তাহলে আমাদের কী হবে, রক্তক্ষরণটা হতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, আর একটা জিনিস আমাকে বলো তো, ব্লাড ক্লটিংয়ে কোন এলিমেন্ট হেল্প করে? ক্যালসিয়াম। কোন যদি জিজ্ঞেস করে ব্লাড ক্লটিংয়ে কোন ভিটামিন হেল্প করে, বলবে তুমি ভিটামিন কে, তাই তো? তুমি বলবে ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে আমাদের ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। আর যদি তোমাকে জিজ্ঞেস করে ব্লাড ক্লটিংয়ে কোন এলিমেন্ট হেল্প করে, সেটা তুমি বলবে Ca2+, মানে কি ক্যালসিয়াম, তাই তো? আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে, লাম্বার ভার্টিব্রি আর ফাউন্ড ইন। লাম্বার ভার্টিব্রি আমাদের কোথায় দেখা যায়, এই প্রশ্নটা করছে। এক্ষেত্রে তোমার আনসার হবে অ্যাবডোমিনাল রিজিয়ান। অ্যাবডোমিনাল রিজিয়ানে আমাদের লাম্বার ভার্টিব্রি পাওয়া যায়। আচ্ছা, এবার তোমাকে আমি প্রথমে বলে দিই, দেখো আমাদের টোটাল হিউম্যান বডিতে আমাদের এই যে ভার্টিব্রাল যে কলাম রয়েছে, ভার্টিব্রাল কলাম হিউম্যান বডিতে, আমাদের এই ভার্টিব্রাল কলামে ভার্টিব্রির সংখ্যা কটা বলো তো? আমাদের আর্লি লাইফে মানে যখন আর্লি লাইফে আমাদের এই ভার্টিব্রাল কলামে ভার্টিব্রির সংখ্যা থাকে হচ্ছে তোমার 33টা। ঠিক আছে, আমাদের কটা থাকে? 33টা। ঠিক আছে, আমাদের কটা থাকে? আমাদের 33টা ভার্টিব্রি থাকছে। ঠিক আছে, আমাদের ভার্টিব্রাল কলামে। কিন্তু পরবর্তীকালে মানে অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা হয়ে যায় 26। এই ভার্টিব্রির নাম্বারটা হয়ে যায় 26, কেননা কিছু কিছু বোন ফিউজ হয়ে একটা বোন হয়ে যায়। ঠিক আছে, আমি বলছি সেটা। তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে মানে ভার্টিব্রির সংখ্যা কত মানুষের, দেখবে যেটা অপশনে থাকবে করবে, 33ও কারেক্ট, 26ও কারেক্ট। কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি বলে, অ্যাডাল্টদের ক্ষেত্রে কিন্তু ভার্টিব্রির সংখ্যা হবে 26। ঠিক আছে,
আচ্ছা, এবার দেখো আমাদের এই ভাটিব্রিগুলোকে আমরা যদি ভাগ করি, দেখো আমাদের তুমি একদম তোমার মাথার পিছন থেকে চিন্তা করো, আমাদের এই যেটা গলা অঞ্চল যেটা রয়েছে, নেক রিজিয়ান, মানে আমাদের এই ঘাড়ের অংশটাতে দেখবে আমাদের যে ভাটিব্রিগুলো রয়েছে তাকে আমরা কি বলি বলো তো? তাদেরকে আমরা বলি সার্ভাইকাল ভাটিব্রি। তাহলে যদি তোমাকে বলে সার্ভাইকাল ভাটিব্রি আমাদের কোন রিজিয়ানে থাকছে? আমাদের নেক রিজিয়ানে থাকছে সার্ভাইকাল ভার্টিব্রি। এবং এর সংখ্যা কত? সার্ভাইকাল ভার্টিব্রির সংখ্যা হচ্ছে তোমার, দেখো সার্ভাইকাল ভার্টিব্রির সংখ্যা হচ্ছে তোমার, আমি এখানে সি দিয়ে লিখছি, সার্ভাইকাল ভার্টিব্রির সংখ্যা হচ্ছে তোমার 7টা। ঠিক আছে, সার্ভাইকাল ভার্টিব্রির সংখ্যা হচ্ছে তোমার 7টা, যেটা আমাদের নেক রিজিয়ানে থাকছে। এরপর থোরাসিক ভার্টিব্রি, এরপরে যেটা থাকে থোরাসিক ভার্টিব্রি। থোরাসিক ভার্টিব্রিটা আমাদের কোথায় থাকছে? তাহলে নেক রিজিয়ানের পরের যে রিজিয়ানটা রয়েছে, মানে কি আমাদের যে চেস্ট অঞ্চল বা থোরাক্স অঞ্চল, মানে আমাদের বুকের যে অঞ্চলটা রয়েছে, সেইখানে আমাদের যে ভার্টিব্রিগুলো থাকছে তাদেরকে আমরা বলি থোরাসিক ভার্টিব্রি। এবং সেই থোরাসিক ভার্টিব্রির সংখ্যা কটা? থোরাসিক ভার্টিব্রির সংখ্যা হচ্ছে আমাদের 12টা আমাদের থোরাসিক ভার্টিব্রি রয়েছে। এবার এই থোরাসিক ভার্টিব্রির পরেই থাকছে আমাদের লাম্বার ভার্টিব্রি, যেটা তোমাকে প্রশ্নে জিজ্ঞাসা করেছে। লাম্বার ভার্টিব্রি আমাদের অ্যাবডোমিনাল রিজিয়ন, মানে আমাদের বুকের পরের অঞ্চলটা কি? পেটের অঞ্চলটা। অ্যাবডোমেন মানে আমাদের পেটের অঞ্চলটা। তো সেই পেটের অঞ্চলে বা অ্যাবডোমিনাল রিজিয়নে আমাদের থাকছে লাম্বার ভার্টিব্রি। এবং লাম্বার ভার্টিব্রির সংখ্যা কটা? লাম্বার ভার্টিব্রির সংখ্যা হচ্ছে আমাদের 5টা। ঠিক আছে, এরপরে আমাদের পেটের রিজিয়নের পরে আমাদের যে, মানে আমাদের যে কোমরের অঞ্চলটা যেটা রয়েছে, মানে যেটাকে আমরা বলছি পেলভিক রিজিয়ন বা হিপ রিজিয়ন, সেই পেলভিক রিজিয়ন বা হিপ রিজিয়নে আমাদের যেটা রয়েছে সেই ভার্টিব্রির নাম হচ্ছে স্যাক্রাল ভার্টিব্রি। ঠিক আছে, এস লিখছি আমি এখানে, স্যাক্রাল ভার্টিব্রি। স্যাক্রাল ভার্টিব্রির সংখ্যা কটা? 5টা। এবার এই স্যাক্রাল ভার্টিব্রির সংখ্যা 5টা, কিন্তু এই 5টা আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে কি হয়ে যায়? ফিউজ হয়ে গিয়ে একটা ভার্টিব্রিতে পরিণত হয়। ঠিক আছে, ফিউজ হয়ে গিয়ে কি হচ্ছে? ফিউজ হয়ে গিয়ে সেটা সিঙ্গেল একটা ভার্টিব্রিতে পরিণত হচ্ছে। ঠিক আছে, এবং এরপর এই যে স্যাক্রালের পরে আমাদের যে মানে ভার্টিব্রিটি রয়েছে সেটাকে আমরা বলি কক্সিজিয়াল বলছি, বা কক্সিসও আমরা যেটাকে বলি, যেটাকে আমরা টেল বোন বলি, আমাদের লেজের যে বোন, টেল বোন। তো সেই কক্সিজিয়াল ভার্টিব্রি, তো যেটাকে আমরা টেল বোন বলি, এর সংখ্যা হচ্ছে 4টে। কিন্তু এটাও অ্যাডাল্টের ক্ষেত্রে কি হচ্ছে? ফিউজ হয়ে যাচ্ছে, এবং ফিউজ হয়ে গিয়ে তো সংখ্যা কটা হয়ে যাচ্ছে? 1টা হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? মানে আমাদের তো টেল থাকে না, কিন্তু টেলের একটা মানে যে একদম আমাদের ভার্টিব্রাল কলামের শেষের যে ভার্টিব্রি রয়েছে সেটাকে আমরা টেল বোন বলি, সেটাই হচ্ছে এই কক্সিজিয়াল। ঠিক আছে, তাহলে এবার একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, তোমরা এগুলোকে যদি অ্যাড করো, তোমরা যোগ করে দেখো তো, যোগ করলে দেখো বুঝতে পারবে। আমি যদি 7, 12, 5, 5 আর 4কে যোগ করি, দেখবে 33টা ভার্টিব্রি হচ্ছে, যেটা আমি বললাম আর্লি লাইফে মানুষের থাকে। কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে যখন তুমি যোগ করবে 7, 12, 5, মানে লাম্বারের 5টা, এবং এই স্যাক্রালের তুমি একটা ধরবে, কারণ 5টা ফিউজ হয়ে একটা হচ্ছে, কক্সিজিয়ালের তুমি 4টে ফিউজ হয়ে একটা ধরছো। যখন তুমি এই 7, 12, 5 এবং তার সাথে 1কে যোগ করছো, দেখবে তোমার সেই নাম্বারটা এসে যাবে 26, যেটা আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে ভার্টিব্রির নাম্বার। তাহলে বোঝা গেছে তোমাকে মাথায় রাখতে হবে কোন ভার্টিব্রিটা কোন রিজিয়ানে থাকে, মাথায় রাখতে হবে তার নাম কি, মাথায় রাখতে হবে তার সংখ্যা কি, মাথায় রাখতে হবে, এবং কোনটা ফিউজ হচ্ছে এটাও মাথায় রাখতে হবে, এবং টোটাল ভার্টিব্রির নাম্বার অ্যাডাল্টদের ক্ষেত্রে কত সেটাও মাথায় রাখতে হবে, নর্মালও কত সেটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, দেখো কি বলছে, দ্য প্রাইমারি অর্গান অ্যাফেক্টেড বাই কোভিড-19 কোন অর্গানটা আমাদের মেনলি অ্যাফেক্টেড হয়েছিল? এটা তোমরা সবাই পারবে। কি হবে আনসার বলো? লাং হবে, তাই তো? আমরা জানি আমাদের হচ্ছে ফুসফুস হচ্ছে তোমার অ্যাফেক্টেড হয়েছিল সব থেকে বেশি, তাই তো? আচ্ছা, এবার তোমরা জানো কোভিড-19 কি? অবশ্যই একটা ভাইরাল ডিজিজ। এবং যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ভাইরাসটার নাম কি, কোভিড-19 ভাইরাসটার নাম কি, তুমি সেক্ষেত্রে আনসার করবে SARS-CoV-2, SARS, CoV, COV,
টু, SARS-CoV-2, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার এই যে কোভিড-19 ভাইরাসটার, কোভিড-19টা হচ্ছে তোমার অসুখের নাম, ঠিক আছে। আর তার যে ভাইরাসটার জন্য হচ্ছে সেই ভাইরাসটার নাম যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি এইটা বলবে SARS-CoV-2, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, SARS-CoV-2 এটাও কিন্তু একটা এরও কিন্তু একটা ফুল ফর্ম আছে, ঠিক আছে। যেমন দেখো এই যে সার্সের এস ফর কি বলতো সিভিয়ার, এ ফর কি সিভিয়ার, এ ফর হচ্ছে অ্যাকিউট, আর ফর কি রেসপিরেটরি, এবং এস ফর হচ্ছে কি সিনড্রোম, ঠিক আছে। এস ফর হচ্ছে সিনড্রোম, এবং এই যে কফটা কি, কো ফর হচ্ছে করোনা, আর ভি ফর হচ্ছে ভাইরাস 2, ঠিক আছে। তো জাস্ট ফুল ফর্ম তোমাদের আসবে না, জাস্ট জানার জন্য বলে রাখলাম। তাহলে SARS-CoV-2 এর একটা ফুল ফর্মও রয়েছে কি না, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। আর তোমাদের এটাই জিজ্ঞাসা করতে পারে যে কোভিড-19 যে অসুখটা হচ্ছে তার যে ভাইরাসটার নাম কি, তো সেটা তোমরা আনসার করবে SARS-CoV-2, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে তোমার এই যে স্প্লিন, তোমরা বলো তো গ্রেভিয়ার্ড অফ আরবিসি কাকে বলে। স্প্লিনকে কিন্তু আমরা বলি গ্রেভিয়ার্ড অফ আরবিসি, মানে আরবিসি যখন আমাদের লোহিত রক্তকণিকা বা আরবিসির আরেকটা নাম কি এরিথ্রোসাইট, এরা যখন 120 দিন, এদের আয়ু কত 120 দিন, 120 দিন হয়ে যাওয়ার পর এরা যখন মানে নষ্ট হচ্ছে, সেটা কিন্তু এই স্প্লিনে গিয়ে নষ্ট হচ্ছে। ওই জন্য স্প্লিনকে আমরা কি বলছি, গ্রেভিয়ার্ড অফ আরবিসি বা আরবিসির কবরস্থান বলছি, ঠিক আছে। আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যাই আমরা। কি বলছে, ভোকাল কর্ড অকার্স ইন, আমাদের ভোকাল কর্ড কোথায় থাকে, মানে ভোকাল কর্ড মানে কি, যেখান থেকে আমাদের ভয়েস বক্স বা আমাদের ভয়েসটা তৈরি হচ্ছে, সেই ভোকাল কর্ড আমাদের কোথায় থাকে। এক্ষেত্রে তোমার আনসার হবে ল্যারিংস, এক্ষেত্রে তোমার আনসার হবে কি ল্যারিংস। ল্যারিংস হচ্ছে তোমার ভোকাল কর্ড আমাদের এই ল্যারিংসে থাকে। আচ্ছা, এবার দেখো এখানে একটা জিনিস দেখো, আমাদের এই যে পাথওয়েটা রয়েছে, আমাদের বায়ু ও পরিবেশ থেকে আমরা যখন শ্বাস নিচ্ছি কোন পথে আমাদের লাঙে পৌঁছাচ্ছে সেটা একবার বলে দিই। দেখো প্রথমে আমাদের এই যে নস্ট্রিল যেটা রয়েছে সেখান থেকে বায়ুটা ঢুকছে, তারপরে আমাদের ন্যাজাল প্যাসেজ, মানে নস্ট্রিলের ভেতরের যে অংশটা রয়েছে সেটাকে আমরা ন্যাজাল প্যাসেজ বলছি। ন্যাজাল প্যাসেজ পার হয়ে এই বায়ুটা যাচ্ছে ন্যাজাল চেম্বারে, মানে ন্যাজাল প্যাসেজের পরের যে অংশটা রয়েছে সেটা ন্যাজাল চেম্বার। এরপরে এই ন্যাজাল চেম্বারের পরে এটা যাচ্ছে ফ্যারিংসের মধ্য দিয়ে, ফ্যারিংসের মধ্য দিয়ে, তারপর আসছে ল্যারিংস, ল্যারিংসের মধ্য দিয়ে, যেখানেই আমাদের এই ভোকাল কর্ডটা অবস্থিত, সেই ল্যারিংসের পর আমাদের এই বায়ুটা যাচ্ছে কোথায়, ট্র্যাকিয়াতে। ট্র্যাকিয়া মানে কি আমাদের উইন্ড পাইপ যেটাকে আমরা বলি, সেই ট্র্যাকিয়ার মধ্য দিয়ে। তারপর আমরা জানি ট্র্যাকিয়া ভাগ হয়ে যাচ্ছে অসংখ্য শাখা পোশাকায়, সেই শাখা পোশাকাকে আমরা কি বলি, ব্রঙ্কাস বলি। অনেকগুলো ব্রঙ্কাস আবার ভাগ হয়ে যাচ্ছে ছোট ছোট ব্রঙ্কিওলসে। তাহলে আমাদের বায়ু কোথায় গেল, এই ট্রাকিয়ার মধ্যে দিয়ে গিয়ে, ব্রঙ্কাসের মধ্যে দিয়ে গিয়ে, ব্রঙ্কিওলসের মধ্যে দিয়ে গিয়ে আমাদের কোথায় পৌঁছাচ্ছে, লাংসে, লাংসের অ্যালভিওলাইতে পৌঁছাচ্ছে। এবং এই অ্যালভিওলাইটাই হচ্ছে সেই জায়গাটা, এই প্রশ্নটা তোমাদের আসতে পারে যে এক্স্যাক্টলি কোথায় গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়, মানে বায়ু যে পৌঁছালো, এবার যে বায়ু যে অক্সিজেনটা নিয়ে গেল সেই অক্সিজেনটা রক্তে মিশবে এবং রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড যে আবার আমাদের লাঙে আসবে এবং আমরা যেটাকে বের করে দেবো। তো এই যে গ্যাসিয়াস যে এক্সচেঞ্জটা হচ্ছে এটা কিন্তু আমাদের এই অ্যালভিওলাইতেই হয়, তাই তো। এবং অ্যালভিওলাইতে হয় এবং সিম্পল ডিফিউশনের মাধ্যমে হয়। এই প্রশ্নটাও আসতে পারে, এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা মানে অ্যালভিওলাইয়ের চারপাশে অনেক সূক্ষ্ম ব্লাডের ক্যাপিলারি থাকে, তো এই অ্যালভিওলাই এবং এই ব্লাড ক্যাপিলারির মধ্যে যে ব্লাড রয়েছে তার মধ্যে সিম্পল ডিফিউশনের মাধ্যমে আমাদের এই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছো। এবার ব্যাপার হচ্ছে এইগুলোই মোটামুটি তোমার ইম্পর্টেন্ট এক্ষেত্রে। আর ল্যারিংসটা হচ্ছে তোমার ভোকাল কর্ড আমাদের ল্যারিংসে থাকে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে ফ্যারিংস বললাম না, ফ্যারিংসটা কিন্তু হচ্ছে আমাদের, দেখো আমাদের রেসপিরেটরি সিস্টেম, যদি তোমাকে এই প্রশ্নটা করে, রেসপিরেটরি সিস্টেম এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, মানে আমাদের পরিপাকতন্ত্র এবং আমাদের শ্বসনতন্ত্রের একটা কমন পার্ট কোনটা, কমন অংশ কোনটা, সেটা হচ্ছে ফ্যারিংস। এই ফ্যারিংস হচ্ছে, দেখো এই যে ফ্যারিংস, এই ফ্যারিংস কিন্তু আমাদের রেসপিরেটরি সিস্টেমেরও পার্ট এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমেরও পার্ট, ঠিক আছে। এই জিনিসগুলো মোটামুটি মাথায় রেখো, তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো কভার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যাই আমরা। দেখো বলছে, দ্য ফলোইং অর্গানিজম হেল্পস ইন ডিনাইট্রিফিকেশন,
দেখো ডিনাইট্রিফিকেশন মানে কি আগে এটা তোমাদের বলি। দেখো এখান থেকে না অনেকগুলো কোয়েশ্চেন হয়, এই যে নাইট্রোজেন সাইকেলটা এখান থেকে তোমাদের অনেক রকমের কোয়েশ্চেন হয়। তো ডিনাইট্রিফিকেশন মানে হচ্ছে এমন কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা নাইট্রেট লবণকে বিজারিত করে গ্যাসীয় নাইট্রোজেনে পরিণত করে, মানে নাইট্রেট লবণকে গ্যাসীয় নাইট্রোজেনে পরিণত করে দিচ্ছে যাতে সেই নাইট্রোজেনটা আবার পরিবেশে ফিরে যেতে পারছে। তাহলে এই যে প্রসেস এটাকে আমরা ডিনাইট্রিফিকেশন বলছি। এবং এই ডিনাইট্রিফিকেশনে আমাদের হেল্প করছে কিছু ব্যাকটেরিয়া রয়েছে যাদেরকে আমরা কি বলি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, তাদেরকে আমরা কি বলি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তো এক্ষেত্রে অবভিয়াসলি তোমার আনসার হয়ে যাবে ব্যাকটেরিয়া, এক্ষেত্রে তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তোমাকে কোয়েশ্চেনটা খুব ইজি জিজ্ঞেস করেছে যে ডিনাইট্রিফিকেশনে কে হেল্প করে, ব্যাকটেরিয়া হেল্প করে। এবার তোমাকে কোয়েশ্চেনটা এটা আসতে পারে যে ব্যাকটেরিয়ার নাম বলো, কয়েকটা ব্যাকটেরিয়া যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো ডিনাইট্রিফিকেশনে হেল্প করে, এরকম দুটো ব্যাকটেরিয়ার নাম হচ্ছে সিউডোমোনাস এবং থায়োব্যাসিলাস। এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলি। এবং এরা কি করে না, ধরো যখন কোনো জীব মারা যাচ্ছে, সেই জীবের দেহে যে নাইট্রেট লবণটা ছিল সেই নাইট্রেট লবণটাকে থেকে আবার সেই নাইট্রেট লবণটাকে বিজারিত করে নাইট্রোজেনে পরিণত করে দিচ্ছে, ফলে কি হচ্ছে নাইট্রোজেনটা আবার জীবদেহ থেকে পরিবেশে ফিরে যাচ্ছে। এই যে জিনিসটা এটাকেই ডিনাইট্রিফিকেশন আমরা বলছি। এবং এর আগে অনেক স্টেপস রয়েছে, এগুলো একটা দীর্ঘ স্টেপ প্রসেস, মানে নাইট্রোজেন সাইকেলের পুরো যে স্টেপসগুলো রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে ডিনাইট্রিফিকেশনটা জানতে চেয়েছে, তাই আমি শুধু এক্ষেত্রে ডিনাইট্রিফিকেশনটাই বললাম, ঠিক আছে। দেখো আমি একটু শর্টে তোমাদের বলে দিচ্ছি ছোট্ট করে। মানে হয় কি আমাদের তোমরা এটা জানো তো, আমাদের নাইট্রোজেনের দেখবে নাইট্রোজেন এই যে আমরা N2 লিখি না, মানে নাইট্রোজেনের এই যে দুটো মলিকিউল রয়েছে এদের মধ্যে না বেসিক্যালি ট্রিপল বন্ড থাকে, ঠিক আছে, এদের মধ্যে ট্রিপল বন্ড থাকে। এবং এই ট্রিপল বন্ডকে কিন্তু কোনো তুমি প্লান্ট বলো, কোনো অ্যানিম্যাল বলো, কেউ কিন্তু এটাকে ভাঙতে পারে না। মানে আমরা এই যে ধরো যে শ্বাস নিচ্ছি, আমরা তো অক্সিজেন গ্যাসকে নিতে পারি পরিবেশ থেকে, কিন্তু আমরা নাইট্রোজেনকে কিন্তু নিতে পারি না। আমরা তো পারিই না, মানে অ্যানিমাল তো পারেই না, প্লান্টসও পারে না। প্লান্টস যদি এই প্রশ্নটাও দেয় তোমাদের যে প্লান্ট কী রূপে নাইট্রোজেনকে শরীরে গ্রহণ করতে পারে, প্লান্ট কিন্তু নাইট্রেট এই রূপে, নাইট্রাইট এবং নাইট্রেট এই রূপে কিন্তু নাইট্রোজেনকে মাটি থেকে নিতে পারে ডাইরেক্ট। কিন্তু পরিবেশ থেকে আমরা কেউ, কোনো অ্যানিম্যাল, কোনো প্লান্ট আমরা নাইট্রোজেনকে গ্রহণই করতে পারি না। কিন্তু আমাদের নাইট্রোজেন, আমাদের যে ধরো প্রোটিন গঠনের জন্য, আমাদের বডি তো পুরোটাই প্রোটিন দিয়ে তৈরি, বিভিন্ন রকম প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন আমাদের বডির জন্য একটা অপরিহার্য একটা তুমি জিনিস বলতে পারো, প্লান্টের বডির ক্ষেত্রেও তাই। কিন্তু আমাদের কি করতে হবে, প্রোটিন তৈরি করতে হবে বেঁচে থাকার জন্য, আমাদের বডির গ্রোথের জন্য। কিন্তু সেই প্রোটিন তৈরির জন্য লাগছে আমাদের নাইট্রোজেন। কিন্তু দেখো আমরা প্লান্ট বলো, অ্যানিমাল বলো, কেউ আমরা নাইট্রোজেনকে পরিবেশ থেকে সরাসরি গ্রহণই করতে পারি না, কারণ এই নাইট্রোজেনের এই যে ট্রিপল যে বন্ডটা রয়েছে এটা আমরা ভাঙতে পারি না। এই জন্য এইটাতে তাহলে কে করতে পারে, এটা করতে পারে কিছু ব্যাকটেরিয়া আছে যারা কি করে এই পরিবেশ থেকে নাইট্রোজেনকে ওরা গ্রহণ করতে পারে, এবং সেই গ্রহণ করে ওরা মাটিতে সেই নাইট্রোজেনকে সংবন্ধন করে দেয় নাইট্রেট রূপে, মানে নাইট্রেট লবণ রূপে ওরা মাটিতে দিয়ে দিচ্ছে। এবং উদ্ভিদ মাটি থেকে সেই নাইট্রেট এবং নাইট্রাইট লবণকে গ্রহণ করছে নিজের দেহে। এবার আমরা প্রাণীরা সেই উদ্ভিদকে খাচ্ছি, তখন আমাদের দেহে আমরা এইভাবে নাইট্রোজেনের যে প্রয়োজন সেটা মেটাচ্ছি। বুঝতে পেরেছো? তো এই যে পরিবেশ থেকে উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ, মানে পরিবেশ থেকে জীবদেহে যে নাইট্রোজেন আসছে, এটাতে বিভিন্ন ব্যাকটেরিয়ারা হেল্প করছে। আবার যখন উদ্ভিদ বা প্রাণীটা মারা যাচ্ছে তখন তার দেহ থেকে নাইট্রোজেনকে বের করে পরিবেশে তো আবার ফিরিয়ে দিতে হবে, সেটাকেই আমরা নাইট্রোজেন সাইকেল বলছি, যাতে আমাদের পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে। তাহলে এই যে কেউ যখন মারা যাচ্ছে উদ্ভিদ বা প্রাণী, তার দেহ থেকে নাইট্রোজেনকে পরিবেশে ফিরিয়ে দেওয়ার জন্য আবার কিছু ব্যাকটেরিয়া হেল্প করছে। এই যে প্রসেসটা, এটাই হচ্ছে নাইট্রোজেন সাইকেল, ঠিক আছে। এই জিনিসটাই এখানে প্রতিটা স্টেপে মানে ব্যাকটেরিয়া হেল্প করে। সায়ানোব্যাকটেরিয়া রয়েছে, সায়ানোব্যাকটেরিয়া ছাড়াও মানে বিভিন্ন মিথজীবী ব্যাকটেরিয়া রয়েছে, তোমার কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া রয়েছে, এরা হেল্প করে। আচ্ছা, যেমন তোমাদের এই প্রশ্নটা এখানে খুব কমন, তোমরা এটা শুনে থাকবে যে রাইজোবিয়াম হচ্ছে তোমার
সিম্বগোত্রীয় যে উদ্ভিদগুলো হয়, লেগুমিনাস প্ল্যান্ট বা সিম্বগোত্রীয় উদ্ভিদ মানে যারা ডাল জাতীয় যে উদ্ভিদগুলো হয়, মটর ডাল এই সমস্ত যে উদ্ভিদগুলো হয়, এই সমস্ত সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদের ভেতরে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া থাকে। শুনেছো তো তোমরা, যারা রাইজোবিয়াম বা ব্র্যাডি রাইজোবিয়াম এই ব্যাকটেরিয়ারা এই সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের মানে বসবাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। এদেরকে আমরা মিথজীবী ব্যাকটেরিয়া বলি, তাই তো? এদেরকে আমরা মিথজীবী ব্যাকটেরিয়া বলি। এরা এইভাবে নাইট্রোজেন সংবন্ধন করে উদ্ভিদকে দেয়। ঠিক আছে, তো চলো আমরা আবার কোনো প্রশ্ন আমরা পেলে এই নাইট্রোজেন সাইকেল রিলেটেড আমি সেখানে আরও ব্যাকটেরিয়াগুলোর নাম তোমাদের বলে দেবো। এই পোর্শনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তো চলো পরের প্রশ্নে আমরা যাই। দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস কজ দ্য ফর্মেশন অফ কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো হিমোগ্লোবিন কে করে? দেখো কার্বামিনো হিমোগ্লোবিন বলেছে, এক্ষেত্রে তোমার আনসার হবে কার্বন ডাই অক্সাইড। এক্ষেত্রে তোমার আনসার হয়ে যাবে CO2। কার্বন ডাই অক্সাইড হবে তোমার এক্ষেত্রে আনসার। দেখো আমাদের যে মানে হিমোগ্লোবিন আমরা জানি অক্সিজেনকে পরিবহনে সাহায্য করে, তাহলে হিমোগ্লোবিন তৈরি হয়, মানে হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় যে যৌগটা তৈরি করে সেটাকে আমরা হিমোগ্লোবিন যৌগ বলি, এবং এইভাবে অক্সিজেনকে হিমোগ্লোবিন আমাদের সারা শরীরে ট্রান্সপোর্ট করে। এবারে যদি ধরো অক্সিজেন না যুক্ত হয়, যদি হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে যাচ্ছে, যখন হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে যাচ্ছে তখন যে যৌগটা তৈরি হচ্ছে সেটাকেই আমরা কিন্তু বলছি কার্বামিনো হিমোগ্লোবিন। যখন হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে তখন যে যৌগটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি কার্বামিনো হিমোগ্লোবিন। এবার হিমোগ্লোবিনের সাথে যদি কার্বন মনোক্সাইড যুক্ত হয়ে যায়, কার্বন মনোক্সাইড মানে হচ্ছে তোমার CO, তাহলে হিমোগ্লোবিনের সাথে যখন আমার হিমোগ্লোবিন বা এই হিমোগ্লোবিনকে আমরা শর্টে HB লিখি, হিমোগ্লোবিনের সাথে যখন আমার কার্বন মনোক্সাইড যুক্ত হয়ে যাচ্ছে তখন আমার যে যৌগটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি কার্বক্সি হিমোগ্লোবিন। ঠিক আছে, হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইড যুক্ত হলে আমাদের যে যৌগটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি কার্বক্সি হিমোগ্লোবিন। এইটা শুধু মাথায় রাখবে। আচ্ছা, আরেকটা জিনিসও তোমাদের এক্ষেত্রে বলি, আমাদের এই যে হিমোগ্লোবিনের যে এই যে কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন বা কার্বন মনোক্সাইড এদের সাথে যুক্ত হওয়ার যে প্রবণতা, সেটাকে যদি আমরা একটা অর্ডারে সাজাই, মানে বেসিক্যালি ধরো যদি কার্বন মনোক্সাইড কোথায় উপস্থিত থাকে না, মানে ধরো একটা জায়গায় কার্বন মনোক্সাইড উপস্থিত রয়েছে, সেখানে যদি তুমি থাকো তোমার বডির হিমোগ্লোবিন কিন্তু কার্বন মনোক্সাইডের সাথে আগে যুক্ত হয়ে যাবে, অক্সিজেনের সাথে কিন্তু যুক্ত হবে না। হিমোগ্লোবিনের কার্বন মনোক্সাইডের সাথে যুক্ত হওয়ার প্রবণতা বা টেন্ডেন্সি সবথেকে বেশি, মানে এই অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইডের মধ্যে হিমোগ্লোবিনের কার্বন মনোক্সাইডের সাথে যুক্ত হওয়ার প্রবণতা বা টেন্ডেন্সি খুব বেশি। এবং এই যে হিমোগ্লোবিন যদি কার্বন মনোক্সাইডের সাথে যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে ফেলে, এটা কিন্তু মানে মানুষ মারাও যেতে পারে। এটা একটা মানে প্রচণ্ড বিষাক্ত একটা কম্পাউন্ড হয়ে যায়। এবং তাহলে মাথায় রাখলে যে হিমোগ্লোবিনের কার্বন মনোক্সাইডের সাথে যুক্ত হওয়ার টেন্ডেন্সি সবথেকে বেশি। এবং এরপরে আমরা যদি এটাকে একটা র্যাঙ্ক অনুযায়ী সাজাই, তাহলে সবথেকে বেশি টেন্ডেন্সি হচ্ছে কার্বন মনোক্সাইডের সাথে যুক্ত হওয়ার। তারপর যদি আমরা র্যাঙ্ক করি তাহলে সেকেন্ডে আমরা বলবো অক্সিজেন, মানে কার্বন মনোক্সাইড যদি না থাকে, শুধু যদি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড থাকে, আমাদের হিমোগ্লোবিন কিন্তু অক্সিজেনের সাথেই যুক্ত হবে। এবং তার থেকেও তারপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মানে কার্বন ডাই অক্সাইডের সাথে হিমোগ্লোবিনের যুক্ত হওয়ার টেন্ডেন্সি সব থেকে কম, এই তিনটের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, তো চলো আমরা পরের প্রশ্নে এগোই। দেখো কি বলছে, দ্য ফলোয়িং হেপাটাইটিস ভাইরাস ইজ ট্রান্সমিটেড থ্রু ব্লাড। এর মধ্যে কোন হেপাটাইটিসটা আমাদের ব্লাডের মাধ্যমে ট্রান্সমিট হয়? দেখো আমাদের হেপাটাইটিস তো অবশ্যই বুঝতেই পারছো ভাইরাস ঘটিত একটা রোগ এবং ভাইরাল ডিজিজ, এবং হেপাটাইটিসের অনেক ভাগ আছে, হেপাটাইটিস A, হেপাটাইটিস B, হেপাটাইটিস C, হেপাটাইটিস D, হেপাটাইটিস E, এতগুলো ভাগ আছে হেপাটাইটিসের। এবারে এর মধ্যে হেপাটাইটিস A এবং হেপাটাইটিস E এরা কিন্তু আমাদের কন্টামিনেটেড মানে দূষিত খাদ্য জলের মাধ্যমে ছড়ায়। মানে ধরো কারুর হেপাটাইটিস হয়েছে, তার মানে ধরো মলমূত্রের মাধ্যমে সেই ভাইরাসটা যদি কোনো খাবার বা জলে মেশে সেই
খাবার বা জল যদি কোনো সুস্থ ব্যক্তি পান করে তাহলে তার দেহে ভাইরাসটা যেতে পারে, গিয়ে অসুখটা ঘটাতে পারে। সেটা হচ্ছে হেপাটাইটিস এ, সেটা হচ্ছে তোমার হেপাটাইটিস, এক সেকেন্ড, সেটা হচ্ছে তোমার হেপাটাইটিস এ এবং ই। ঠিক আছে, তাহলে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই এরা কিন্তু হচ্ছে আমার কি বললাম, এরা কিন্তু হচ্ছে আমাদের তোমার মানে দূষিত খাবার জলের মাধ্যমে ছড়ায়, হেপাটাইটিস এ এবং ই। কিন্তু হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এরা কিন্তু হচ্ছে তোমার ব্লাডের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি হচ্ছে আমার ব্লাডের মাধ্যমে ছড়ায়। এই যে তাহলে আমরা এখানে আনসার নেব কিন্তু অপশান ডি, এক্ষেত্রে আমরা আনসার নেব মানে বি অ্যান্ড সি। এই যে অপশন এইটা যেটা রয়েছে বি অ্যান্ড সি, এটাকেই আমরা আনসার নেব। মানে কি, বি মানে হচ্ছে এখানে এই যে দেখো, বি মানে অপশান বি যেটা ছিল হেপাটাইটিস বি, এবং অপশান সিতে যেটা ছিল হেপাটাইটিস সি, এই দুটোই হচ্ছে কিন্তু আমার বি আর সি, এরা কিন্তু আমাদের ব্লাডের মাধ্যমে ছড়ায়। আর হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই আমি বলেছি এরা দূষিত খাদ্য জলের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছো? ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে এগোই আমরা। বলছে হরমোন সিক্রিটিন ইজ প্রডিউসড বাই, সিক্রিটিন হরমোনটা কোত্থেকে প্রডিউসড হয়? দেখো সিক্রিটিন হরমোনটা এটা আমাদের তৈরি হয় মেনলি তোমার ইন্টেস্টাইন। এক্ষেত্রে তোমার আনসার হবে হচ্ছে তোমার ইন্টেস্টাইন। দেখো এক্ষেত্রে তোমার আনসার হবে ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন মানে মেনলি এটা আমাদের স্মল ইন্টেস্টাইন, যেটা আমাদের ক্ষুদ্রান্ত রয়েছে, সেই স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের যে ডুওডিনাম রয়েছে, মানে স্মল ইন্টেস্টাইনের যে ভাগগুলো রয়েছে তার মধ্যে স্মল ইন্টেস্টাইনের যে ডুওডিনাম রয়েছে, সেই ডুওডিনামে এস সেল বলে এক ধরনের এস সেল, ঠিক আছে, এস সেল বলে এক ধরনের সেল রয়েছে যেটা স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের ডুওডিনামে রয়েছে। সেই এস সেল হচ্ছে আমাদের এই সিক্রিটিন হরমোনটা ক্ষরণ করছে। এই সিক্রিটিন হরমোনের মেন কাজ কি বলতো না, এই মানে ধরো স্টমাক থেকে যখন এই স্মল ইন্টেস্টাইনে যে খাবারটা আসছে যখন, তো আমরা জানি স্টমাকে কি হয়, স্টমাকের পরিবেশটা অনেকটা অ্যাসিডিক, তাই তো? তো সেই খাবারটা যখন আমাদের স্মল ইন্টেস্টাইনে আসছে, তো সেই অ্যাসিডের হাত থেকে, সেই অ্যাসিডিক খাবারটার যে অ্যাসিডিক যে এফেক্টটা রয়েছে সেটার হাত থেকে এরা কি করছে, স্মল ইন্টেস্টাইনটাকে রক্ষা করছে। ঠিক আছে, সিক্রিটিন হরমোনটা কিভাবে করছে না, সিক্রিটিন হরমোনটা বাইকার্বনেটকে ক্ষরণ করায়। আমাদের যে প্যানক্রিয়াস বা লিভার থেকে বাইকার্বনেট মানে যেটা হচ্ছে ক্ষারীয়, যেটা সেই ক্ষারীয় বাইকার্বনেটটাকে ক্ষরণ করায়, এবং যাতে এই যে স্টমাক থেকে যে অ্যাসিডিক খাবারটা আসছে সেইটা দ্বারা যাতে এই স্মল ইন্টেস্টাইনের কোনো ক্ষতি না হয় বা এটা ডাইজেশনেও হেল্প করে। ঠিক আছে, তো তোমাদের এক্ষেত্রে মেনলি আনসার হচ্ছে তাহলে স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, তো চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে 15 নম্বর, বলছে হুইচ ইজ নট আ কনস্টিটুয়েন্ট অফ সেল মেমব্রেন, এর মধ্যে কোনটা সেল মেমব্রেনের একটা অংশ নয়। ঠিক আছে, সেল মেমব্রেনের এটা পার্ট নয়, তোমাকে জানতে চেয়েছে। তো এক্ষেত্রে তোমার আনসার হবে প্রোলিন। দেখো প্রোলিনটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, প্রোলিন হচ্ছে একটা আমাদের বডির অ্যামাইনো অ্যাসিড। মানে কি, অ্যামাইনো অ্যাসিড আমরা জানি প্রোটিনের গঠনগত একক, তো প্রোলিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এবং প্রোলিন আমাদের সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনে থাকে না। তো যেহেতু এখানে আমাদের নট জানতে চেয়েছে, তো এক্ষেত্রে নট জানতে চেয়েছে, তো এক্ষেত্রে আমাদের আনসার হলো এইটা। আর বাকি আমাদের যে অপশানগুলো রয়েছে, দেখো আমাদের সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন কিন্তু আমাদের মেনলি লিপিড আর প্রোটিন দ্বারা তৈরি হয়, তোমরা জানো। সেখানে ফসফোলিপিডের বাইলেয়ার থাকে, মানে বাইলেয়ার মানে দুটো লেয়ার থাকে, ফসফোলিপিডের দুটো লেয়ার থাকছে। তাহলে ফসফোলিপিড তো আমার এখানে অবশ্যই আমার সেল মেমব্রেনের একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, ফসফোলিপিড
আমাদের থাকছে, এছাড়া আমাদের সেল মেমব্রেনে প্রোটিনস থাকছে, ঠিক আছে। এবং ক্লোরেস্টেরলেও আমাদের আরও পার্টিকুলারলি বলতে গেলে অ্যানিমাল সেল মেমব্রেনে তুমি ক্লোরেস্টেরলও দেখতে পাবে, ঠিক আছে। মানে ক্লোরেস্টেরলও আমাদের সেল মেমব্রেনে থাকছে। এবং এই গ্লাইকোলিপিডও আমাদের সেল মেমব্রেনে থাকে। গ্লাইকোলিপিড মানে কি? গ্লাইকো কথাটার মানে হচ্ছে কার্বোহাইড্রেট। মানে কিছু কার্বোহাইড্রেট থাকে যারা এই সেল মেমব্রেনে থাকা লিপিডের সাথে যুক্ত থাকে, যাদেরকে আমরা গ্লাইকোলিপিড বলি। তো এই গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, কোলেস্টেরল এরা সবাই আমাদের সেল মেমব্রেনে থাকে। তো যেহেতু আমাকে এখানে কোনটা নয় জানতে চেয়েছে, তাহলে আমাদের আনসার হলো প্রোলিন, যেটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, তো চলো পরের প্রশ্নে এগোই আমরা। কি বলছে? বোরন ইজ ইউজফুল ফর হুইচ অফ দ্য ফলোয়িং অর্গান। আচ্ছা, এবার এই কোয়েশ্চেনটাও তোমাদের ফাইনাল আনসার কিতে দেখলাম সবাইকে মানে সবাইকে মার্কস দিয়েছে। তো বেসিক্যালি যদি আমি তোমাকে এখানে মানে কোয়েশ্চেনটাকে তুলে নিয়েছে, সবাইকে মার্কস দিয়েছে। তো বেসিক্যালি বোরন এখানে তোমার আনসার যদি তুমি জিজ্ঞেস করো, এখানে আনসার বোনস হবে, ঠিক আছে। যে বোরন কোন অর্গানের জন্য ইউজফুল, তো আনসার তোমার এখানে বোনস হবে। বোনের জন্য কিন্তু বোরন ইউজফুল। কিন্তু আবার যদি তুমি দেখো এই ব্রেনের কিছু মানে ব্রেনের ঠিকঠাকভাবে কার্যকারিতার জন্যও কিন্তু বোরন আমাদের ইউজফুল। তো সেক্ষেত্রে দুটোই আনসার হয়ে যাচ্ছে এক্ষেত্রে। সেই অনুযায়ী কোয়েশ্চেনটাকে মানে অমিট করা হয়েছে এবং সবাইকে মার্কস দেওয়া হয়েছে। তো যদি তুমি কোয়েশ্চেনটা অন্য কোথাও পাও এবং সেক্ষেত্রে বোন আনসারে থাকলে, মানে বোন অপশানে থাকলে বোনটাই টিক করবে। বোনের কার্যকারিতা বা হাড়ের কার্যকারিতা বা গঠনের জন্যই বোরন কিন্তু সবথেকে বেশি ইউজফুল হয়, ঠিক আছে। আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যাই আমরা। 17 কি বলছে? ব্যাকটেরিয়া প্রডিউস দ্য ফলোয়িং অ্যান্টিবায়োটিক। বলছে ব্যাকটেরিয়া এর মধ্যে কোন অ্যান্টিবায়োটিকটা তৈরি করে। আচ্ছা, এবার এখানেও তোমাকে বলি, এখানে যে আনসারগুলো রয়েছে এর মধ্যে এই যে পেনিসিলিন দেখছো না, পেনিসিলিনটা একমাত্র আমাদের তোমার ফাঙ্গাস, এক ধরনের ফাঙ্গাস তৈরি করে। সেই ফাঙ্গাসটার নাম কি? পেনিসিলিয়াম নোটেটাম। পেনিসিলিয়াম নোটেটাম বলে আমাদের যে ফাঙ্গাসটা রয়েছে সে তৈরি করছে এই পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা। এবং তোমরা জানো এই যে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক, এটাই কিন্তু প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক। বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং প্রথম যে অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার করেছিলেন সেইটা হচ্ছে পেনিসিলিন। এবং কোথা থেকে এটা তিনি এক্সট্রাক্ট করেছিলেন? এই অ্যান্টিবায়োটিকটা তৈরি করতে পেরেছিলেন কোথা থেকে? না, ফাঙ্গাস পেনিসিলিয়াম নোটেটাম থেকে, ঠিক আছে। এই পেনিসিলিন বাদে বাকি যেগুলো রয়েছে, মানে ধরো এই যে ক্লোরামফেনিকল, বাকি যেগুলো রয়েছে ধরো এই যে ক্লোরাফেনিকল বলো বা ব্যাসিট্রাসিন বলো বা স্ট্রেপ্টোমাইসিন বলো, এই প্রতিটা অ্যান্টিবায়োটিকই কিন্তু ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়, ঠিক আছে। কিন্তু তোমার যেটা আনসার নিয়েছে, সেই আনসার যেটা নিয়েছে সেটা আমি বলে দিচ্ছি। এক্ষেত্রে তোমার ফাইনাল আনসার কিন্তু ব্যাসিট্রাসিনই কিন্তু আনসার নিয়েছে, ঠিক আছে। তো ব্যাসিট্রাসিনই আনসার নিয়েছে বলে আমি এক্ষেত্রে ব্যাসিট্রাসিনটা মার্ক করলাম এখানে, ঠিক আছে। বুঝতে পেরেছ? আচ্ছা, তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, দেখো কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং কার্বোহাইড্রেট ইজ নট এ মনোস্যাকারাইড। বলছে এর মধ্যে কোনটা মনোস্যাকারাইড নয়, এর মধ্যে কোনটা মনোস্যাকারাইড নয় আমাকে জানতে চেয়েছে। দেখো এক্ষেত্রে তোমার আনসার হবে ল্যাকটোজ। এক্ষেত্রে তোমার আনসার হবে ল্যাকটোজ। ল্যাকটোজ মনোস্যাকারাইড নয়। আচ্ছা, এবার আমি তোমাকে বলে দিই, দেখো এই যে গ্লুকোজ যেটা রয়েছে, দেখো যে গ্লুকোজ যেটা তোমার রয়েছে, গ্লুকোজও হচ্ছে মনোস্যাকারাইড, আমাদের ফ্রুক্টোজও হচ্ছে মনোস্যাকারাইড এবং রাইবোজও হচ্ছে আমাদের মনোস্যাকারাইড। রাইবোজ আমাদের জানো তো কিসে? নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের ডিএনএ আরএনএতে আমরা দেখতে পাই। আরএনএতে মেনলি আমরা রাইবোজ পাই, তাই তো। যে পেন্টোজ যে শর্করাটা থাকে সেটা, যেটা ডিএনএতে যেটা শর্করাটা থাকে সেটাকে আমরা কি বলি? ডিঅক্সি রাইবোজ শর্করা। আর আরএনএতে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? রাইবোজ শর্করা, তাই তো।
যাই হোক, এরা হচ্ছে সবাই হচ্ছে কিন্তু তোমার মনোস্যাকারাইড, কিন্তু ল্যাকটোজ কিন্তু তোমার ডাইস্যাকারাইড। আচ্ছা, কয়েকটা মনোস্যাকারাইডের নাম আমি দেখো যেটা বললাম, গ্লুকোজ হবে, ফ্রুক্টোজ হবে, রাইবোজ হবে, গ্যালাক্টোজও কিন্তু হচ্ছে মনোস্যাকারাইড। এবার ডাইস্যাকারাইড মানে কি, দুটো মনোস্যাকারাইড জুড়ে তৈরি হচ্ছে একটা ডাইস্যাকারাইড। যেমন দেখো এই যে ল্যাকটোজ, যেটাকে আমরা ডাইস্যাকারাইড বলছি, ল্যাকটোজ কি নিয়ে তৈরি হয় বলো তো? ল্যাকটোজ কিন্তু আমাদের তৈরি হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। ঠিক আছে, তাহলে গ্লুকোজ আর গ্যালাক্টোজ মিলে তৈরি হচ্ছে আমাদের এই ল্যাকটোজ। ঠিক আছে, এবার ধরো আরও কিছু ডাইস্যাকারাইডের নাম বলি, যেমন ধরো তোমার সুক্রোজ। ঠিক আছে, সুক্রোজ কিসের দ্বারা তৈরি হচ্ছে? সুক্রোজ কিন্তু তৈরি হচ্ছে গ্লুকোজ, মানে গ্লুকোজ যে মনোস্যাকারাইডটা ছিল, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এই দুটো মনোস্যাকারাইড মিলে তোমার তৈরি হচ্ছে সুক্রোজ ডাইস্যাকারাইড। ঠিক আছে, মানে দুটো মনোস্যাকারাইড মিলে একটা ডাইস্যাকারাইড, গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিশিয়ে মানে মিলে তৈরি হচ্ছে সুক্রোজ। যেরকম তোমার ল্যাকটোজ তৈরি হয়েছিল, গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, গ্যালাক্টোজ একটা মনোস্যাকারাইড, দুটো মনোস্যাকারাইড মিলে তৈরি হলো ল্যাকটোজ, যেটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড। আরেকটা হয় এরকম মল্টোজ হচ্ছে দুটো গ্লুকোজ মলিকিউল, মানে দুটো মনোস্যাকারাইড, দুটো গ্লুকোজ মিলে তৈরি হচ্ছে মল্টোজও কিন্তু হচ্ছে একটা ডাইস্যাকারাইড। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আর এরকম কিছু পলিস্যাকারাইড যদি বলি, পলিস্যাকারাইড মানে যেখানে অনেকগুলো মনোস্যাকারাইড একসাথে তৈরি হচ্ছে, সেটা অনেকগুলো মনোস্যাকারাইড একসাথে জুড়ে তৈরি করছে একটা পলিস্যাকারাইড। ঠিক আছে, যেমন পলিস্যাকারাইডের এক্সাম্পল সব থেকে ভালো তুমি বলতে পারো আমাদের স্টার্চ, যেটা উদ্ভিদ দেহে তোমার সঞ্চিত খাদ্য, তোমরা জানো স্টার্চ হিসাবে সঞ্চিত থাকে উদ্ভিদ দেহে, তো সেই স্টার্চ হচ্ছে কিন্তু একটা পলিস্যাকারাইড। আমাদের গ্লাইকোজেন, আমাদের অ্যানিম্যাল মানে হিউম্যানের দেহে তোমরা জানো গ্লাইকোজেন মানে যেটা আমাদের সঞ্চিত খাদ্য, গ্লাইকোজেন হিসাবে আমাদের লিভার মাসেলে স্টোর থাকে, সেই গ্লাইকোজেনটাও হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড। ঠিক আছে, এছাড়া এই যে সেলুলোজ, আমরা জানো উদ্ভিদের যে উদ্ভিদের যে কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ দ্বারা, সেলুলোজও কিন্তু হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রেখো। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে যাই আমরা। দেখো কি বলছে, হুইচ কম্পোনেন্ট ইজ অ্যাবসেন্ট ইন অ্যানিমাল সেল মেমব্রেনে এর মধ্যে কোনটা অ্যাবসেন্ট? এক্ষেত্রে তোমার অ্যান্সার হবে আর্গোস্টেরল। ঠিক আছে, অপশন বি এক্ষেত্রে তোমার অ্যান্সার হবে আর্গোস্টেরল, অপশন বি এক্ষেত্রে তোমার আনসার হবে যে এটা তোমার অ্যানিমাল সেল মেমব্রেনে পাওয়া যায় না, এটা মেনলি তোমার ফাঙ্গাল সেল মেমব্রেনে দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা, আর বাকি যে জিনিসগুলো দেখো আমি তো অলরেডি বলেছি, কোলেস্টেরল অ্যানিমাল সেল মেমব্রেনে থাকে, ফসফোলিপিড যেটা রয়েছে, ফসফোলিপিড তো অবশ্যই একটা সেল মেমব্রেনের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, এবং অলিগোস্যাকারাইডও তাই। অলিগোস্যাকারাইড মানে কি? স্যাকারাইড মানে কি? কার্বোহাইড্রেট, তো কার্বোহাইড্রেট তো থাকেই অ্যানিমাল সেল মেমব্রেনে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে আমরা যাই। দেখো কি বলছে, প্রোবায়োটিক্স কি? দেখো প্রোবায়োটিক্স হচ্ছে, এটা হচ্ছে একটাই যে অপশন ডি তোমার এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। প্রোবায়োটিক্স হচ্ছে এই যে লাইফ মাইক্রোবিয়াল ফুড সাপ্লিমেন্ট। ঠিক আছে, এটাকেই আমরা প্রোবায়োটিক্স বলছি, মানে মেনলি ব্যাকটেরিয়া, ইস্ট এগুলো আমাদের ডাইজেশনে হেল্প করে। ঠিক আছে, তো চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে, when the power of eye lens increases, the defect of vision is produced, the defect is known as, মানে আমাদের আই লেন্সের পাওয়ার বেড়ে গিয়ে যে ডিফেক্টটা হচ্ছে, সেই ডিফেক্টটার নাম তোমায় জিজ্ঞাসা করেছে। এক্ষেত্রে তোমার আনসার হবে শর্ট সাইটেডনেস, বা যেটাকে আমরা মায়োপিয়াও বলি। ঠিক আছে, মানে হচ্ছে কি আমাদের দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, আমরা কাছের জিনিস পরিষ্কার দেখতে পাই, এই যে সমস্যাটা, এটাকে আমরা শর্ট সাইটেডনেস বা মায়োপিয়া বলি। এবং তোমরা জানো এক্ষেত্রে আমরা কোন লেন্স ইউজ করি এটাকে কারেক্ট করার জন্য? আমরা কিন্তু কনকেভ লেন্স আমরা ইউজ করি। এবং এই শর্ট সাইটেডনেস বা মায়োপিয়ার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, দেখো এই যে
পাওয়ার অফ আই লেন্সের পাওয়ারটা আমাদের বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা মাথায় রাখবে। আর একটা জিনিস এক্ষেত্রে মাথায় রাখবে, কি হয় এই যে পাওয়ার অফ আই লেন্সের যে পাওয়ারটা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, আমাদের ফোকাল লেন্থটা কমে আসে। ঠিক আছে, মানে আমাদের লেন্সের যে ফোকাল লেন্থটা কমে আসে, এর ফলে কি হয় আমাদের যে মানে ধরো আমাদের ছবিটা কোথায় তৈরি হয়, আমাদের রেটিনায় তো আমাদের ছবিটা তৈরি হয়। তো এই মায়োপিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, এই মায়োপিয়ার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের রেটিনায় ছবিটা তৈরি না হয়ে, আমরা যে জিনিসটা দেখছি তার ছবিটা রেটিনায় তৈরি না হয়, রেটিনার আগে তৈরি হয়ে যায়। বুঝতে পারলে এই যে প্রবলেমটা, এটাই হচ্ছে আমাদের শর্ট সাইটেডনেস, মানে যেখানে আমাদের আই লেন্সের পাওয়ারটা বাড়ছে, ফলে আমাদের ফোকাল লেন্থটা আই লেন্সের কমে যাচ্ছে এবং আমাদের যে ইমেজটা তৈরি হচ্ছে সেটা রেটিনার আগে তৈরি হয়ে যাচ্ছে, রেটিনায় না হয়ে। এই জিনিসটাকেই আমরা শর্ট সাইটেডনেস বা মায়োপিয়া বলছি, এবং যেটাকে কারেক্ট করার জন্য আমরা ইউজ করছি কনকেভ লেন্স। আচ্ছা, আরেকটা ভাবেও এই প্রশ্নটা আসতে পারে, মানে যদি তোমাকে আই বলের ব্যাপারে জিজ্ঞেস করে, তোমার মানে যদি আই বলের অপশান দিয়ে তোমাকে জিজ্ঞেস করে, দেখবে শর্ট সাইটেডনেস বা মায়োপিয়াতে আমাদের কি হয়, আই বলটা না বড় হয়ে যায়, মানে তোমার আইবলটা ফ্রন্ট ব্যাক এই যে লেন্থ রয়েছে এটাতে একটু চওড়া হয়ে যায়, মানে আইবল তুমি অপশানে তখন পাবে আইবলটা ইলংগেট করে যাচ্ছে, মানে মায়োপিয়ার ক্ষেত্রে এইটাও মাথায় রাখবে, আইবলটা ইলংগেট করে। ঠিক আছে, যা এইগুলোর ফলেই আমাদের ইমেজটা রেটিনায় না তৈরি হয়, রেটিনার আগে তৈরি হয়। আচ্ছা, এবারে আমি এই যে যে জিনিসগুলো মায়োপিয়ার ক্ষেত্রে বললাম, তাহলে এর সব উল্টো জিনিসগুলো তুমি হাইপারমেট্রোপিয়াতে দেখতে পাবে। হাইপারমেট্রোপিয়া মানে কি, লং সাইটেডনেস, মানে যেখানে আমাদের কি হচ্ছে, আমাদের উল্টো জিনিসটা হচ্ছে, মানে আমরা দূরের জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি, আমাদের কাছের জিনিস দেখতে অসুবিধা হচ্ছে, সেই যে প্রবলেমটা সেটাকে আমরা হাইপারমেট্রোপিয়া বা লং সাইটেডনেস বলি, এবং এটাকে কারেক্ট করার জন্য আমরা কনভেক্স লেন্স ইউজ করি, তাই তো। এবং এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এক্ষেত্রে আমাদের আইবলটা শর্ট হয়ে যাচ্ছে, মায়োপিয়াতে যেমন আইবলটা ইলংগেট করছিল, এই হাইপারমেট্রোপিয়াতে আইবলটা শর্ট হয়ে যাচ্ছে, এবং আইবলের পাওয়ারটা কিন্তু মায়োপিয়ার ক্ষেত্রে যেমন পাওয়ার আই লেন্স, এই যে লেন্সের পাওয়ারটা কী হচ্ছিল, বৃদ্ধি পাচ্ছিল, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে লেন্সের পাওয়ারটা কমে যায়। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর যেটা রয়েছে তোমার কালার ব্লাইন্ডনেস, যেটা তোমার অপশানে রয়েছে কালার ব্লাইন্ডনেস, তোমরা জানো কালার ব্লাইন্ডনেস মানে কি, রং চিনতে পারে না ঠিক করে, লাল সবুজ এইগুলোর মধ্যে মেনলি ডিফারেন্স করতে পারে না, লাল সবুজ নীল, এই যে প্রবলেমটা কালার ব্লাইন্ডনেস। এবং কালার ব্লাইন্ডনেস কিন্তু মেনলি মাথায় রাখবে, এটা একটা জেনেটিক ডিজিজ, এবং এটা কিন্তু হচ্ছে একটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ। ঠিক আছে, এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ মানে কি, এটা এক্স ক্রোমোসোমে মিউটেশনের জন্য এই অসুখটা হয়, এবং রিসেসিভ, এটাও মাথায় রাখবে, এই প্রশ্নটা আসতে পারে যে কালার ব্লাইন্ডনেস মানে কিসের জন্য হচ্ছে, সেটা হচ্ছে তোমার এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ। ঠিক আছে, আর হচ্ছে যেটা তোমার অ্যাস্টিগম্যাটিজম, অ্যাস্টিগম্যাটিজমটা এটা আমাদের যে এই যে লেন্স বা আমাদের কর্নিয়া যেটা রয়েছে তার শেপটা পরিবর্তন হয়ে যায় বলে এই প্রবলেমটা হয়। আচ্ছা, তোমরা এটা কি জানো, আমাদের ধরো এই যে যখন আই ডোনেট করা হয়, চোখ ধরো তুমি দান করলে, তো তোমার এই যে চোখের এই কর্নিয়াটাই কিন্তু প্রতিস্থাপিত হয়, এই কর্নিয়াটাই কিন্তু ডোনেট হয় মেনলি। ঠিক আছে, তো চলো আমরা পরের প্রশ্নে এগোই। আচ্ছা, দেখো কি বলছে, দ্য ফলোয়িং ভিটামিন ইজ প্রডিউসড ইন হিউম্যান বডি ডিউ টু দ্য এক্সপোজার অফ সানলাইট, মানে আমাদের সূর্যালোকের এক্সপোজারে আমাদের বডিতে কোন ভিটামিনটা তৈরি হয়, এটা অবভিয়াসলি তোমরা সবাই পারবে, আনসার হবে ভিটামিন D3, মানে ভিটামিন ডি তৈরি হয় আমরা জানি, এবং ভিটামিন ডিকে এই কারণেই আমরা একে সানশাইন ভিটামিনও বলি। ভিটামিন D3 কেমিক্যাল নাম কি, ভিটামিন D3 কেমিক্যাল নাম হচ্ছে কোলেক্যালসিফেরল। কি নাম, কোলেক্যালসিফেরল। এবং তোমরা জানো ভিটামিন ডি এর যদি অভাবজনিত অসুখ হয় সেক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের রিকেট হয়, বাচ্চাদের ক্ষেত্রে আমরা রিকেট দেখতে পারি, চিলড্রেনের ক্ষেত্রে, আর হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে হচ্ছে অস্টিওম্যালেশিয়া হয়। অস্টিওম্যালেশিয়া মানে আচ্ছা, তো তাহলে কি হচ্ছে, অ্যাডাল্টদের ক্ষেত্রে কি হচ্ছে, অস্টিওম্যালেশিয়া হচ্ছে, আর বাচ্চাদের ক্ষেত্রে বা চিলড্রেনদের ক্ষেত্রে হচ্ছে রিকেট হচ্ছে। এবার অস্টিওম্যালেশিয়া আর রিকেট এই দুটোই হচ্ছে বোন আর টিথ, মানে আমাদের হাড় আর দাঁতের একটা প্রবলেম।
আমরা কি জানলাম যে রিকেট হচ্ছে আমাদের চিলড্রেনদের ক্ষেত্রে হচ্ছে ভিটামিন ডি এর অভাবে, আর অস্টিওম্যালেশিয়া আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে হচ্ছে ভিটামিন ডি এর অভাবে। এবং অস্টিওম্যালেশিয়া এবং রিকেট এই দুটোই হচ্ছে আমাদের হাড়ের প্রবলেম, তাই তো, হাড়টা ঠিক মানে উইক হয়ে যায়। তো আর আমাদের হাড় এবং দাঁতের গঠনের জন্য কিন্তু আমাদের এই ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা রয়েছে। আচ্ছা, আর হচ্ছে তোমরা জানো, তোমাদের যদি বলা হয় ওয়াটার সলিউবেল ভিটামিনের নাম বলো দুটো। তো ওয়াটার সলিউবেল ভিটামিন হচ্ছে তোমার, আচ্ছা, ওয়াটার সলিউবেল ভিটামিন হচ্ছে তোমার ভিটামিন বি আর সি। ভিটামিন বি এবং ভিটামিন সি এই দুটোকে আমরা বলি ওয়াটার সলিউবেল ভিটামিন, মানে এরা জলে দ্রাব্য। আর এরা বাদে বাকি সবাই হচ্ছে ফ্যাটে দ্রাব্য, ঠিক আছে, ফ্যাট বা স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিন কোনগুলো যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কি বলবে? কে, ই, ডি এবং এ, ঠিক আছে, এরা হচ্ছে সবাই ফ্যাটে দ্রাব্য বা স্নেহ পদার্থের দ্রবীভূত ভিটামিন। আচ্ছা, আর এখানে যেগুলো রয়েছে দেখো, ভিটামিন বি সিক্স, ভিটামিন বি সিক্সের কেমিক্যাল নাম কি বলো তো? পাইরিডক্সিন। ভিটামিন বি ওয়ানের কেমিক্যাল নাম কি? থিয়ামিন, তাই তো, থিয়ামিন। এবং ভিটামিন বি ওয়ানের অভাবজনিত যে অসুখটা যদি তোমাকে জিজ্ঞেস করে কি বলবে? বেরিবেরি। বেরিবেরি হচ্ছে ভিটামিন বি ওয়ানের অভাবজনিত অসুখ। আর ভিটামিন সি হচ্ছে তোমরা জানো এর কেমিক্যাল নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে এর কেমিক্যাল নাম। এবং ভিটামিন সি এর অভাবজনিত অসুখ কি? স্কারভি, মানে যেটা দাঁতের মাড়ি ফুলে যায়, মাড়ি থেকে রক্তপাত হয়, এই জিনিসগুলো, এটাকে আমরা বলি স্কারভি, ভিটামিন সি এর অভাবজনিত রোগ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে, দ্য নাইট্রোজেন ফিক্সেশন ইন a paddy field is brought about by, মানে প্যাডি ফিল্ড মানে ধান খেতে যে নাইট্রোজেন ফিক্সেশনটা হয় সেটা মেনলি কে করে? এক্ষেত্রে তোমার আনসার হবে সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে, এক্ষেত্রে তোমার আনসার হবে সায়ানোব্যাকটেরিয়া। দেখো বেসিক্যালি কি হয় আমাদের, এই যে আমি বললাম না নাইট্রোজেন ফিক্সেশন মানে হচ্ছে বায়ুর নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করা, এটাকেই আমরা বলছি নাইট্রোজেন ফিক্সেশন। কেন করছে না আমরা জানি, প্লান্ট এবং অ্যানিমাল কেউ আমরা ডাইরেক্ট বায়ো নাইট্রোজেন নিতে পারি না, একমাত্র কিছু ব্যাকটেরিয়া রয়েছে তারাই হচ্ছে ওরা ডাইরেক্ট বায়ো নাইট্রোজেনটাকে গ্রহণ করতে পারে এবং গ্রহণ করে ওরা মাটিতে ফিক্স করে বা মাটিতে আবদ্ধ করে, যেটাকে আমরা নাইট্রোজেন সংবন্ধন বলছি। এবং সেই মাটি থেকে তারপরে উদ্ভিদ সেই নাইট্রোজেনটাকে গ্রহণ করে এবং আমরা যখন উদ্ভিদদের খাই তখন এই অ্যানিমালদের দেহে উদ্ভিদ থেকে সেই নাইট্রোজেনটা আসে, এটা হচ্ছে প্রসেসটা। এবার এই যে নাইট্রোজেন যে ফিক্সেশনটা হচ্ছে প্যাডি ফিল্ডে, মানে দেখো নাইট্রোজেন ফিক্সেশনটা ব্যাকটেরিয়ারা করে এবং বিভিন্ন ব্যাকটেরিয়া, কিছু মিথজীবী ব্যাকটেরিয়া আছে, যেমন তোমাকে রাইজোবিয়ামের কথা বললাম, ওরকম কিছু সায়ানোব্যাকটেরিয়া রয়েছে, কিছু তোমার স্বাধীনজীবী ব্যাকটেরিয়া রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যারা এই নাইট্রোজেন ফিক্সেশনটা করছে, ঠিক আছে। এবার প্যাডি ফিল্ডে দেখা যায়, যেটা প্যাডি ফিল্ডে দেখো এক ধরনের ফার্ন দেখা যায়, প্যাডি ফিল্ডে তোমার অ্যাজোলা বলে এক ধরনের ফার্ন রয়েছে, যাদেরকে আমরা ওয়াটার ফার্ন বলছি। মানে দেখো ধান খেতে তো একটু জল থাকেই, সেই জলে জন্মাচ্ছে যে ফার্নগুলো সেটা হচ্ছে তোমার তাদেরকে আমরা মেনলি অ্যাজোলা ফার্নটা জন্মায়। এই অ্যাজোলা ফার্নের সাথে মিথজীবী রিলেশানে বা সিম্বায়োটিক রিলেশানে থাকছে হচ্ছে এই সায়ানোব্যাকটেরিয়া। সেই সায়ানোব্যাকটেরিয়াটার নাম কি? অ্যানাবিনা। তাহলে এই অ্যানাবিনা যে সায়ানোব্যাকটেরিয়াটা রয়েছে এ হচ্ছে এই অ্যাজোলা ফার্নের সাথে মিথজীবী রিলেশনে রয়েছে এবং এই সায়ানোব্যাকটেরিয়া অ্যানাবিনা কী করছে? নাইট্রোজেন সংবন্ধন করতে হেল্প করছে, যার ফলে এই যে প্যাডি ফিল্ডে নাইট্রোজেন সংবন্ধনটা হচ্ছে, বুঝতে পারলে? তাই আমরা এক্ষেত্রে আনসারটা নিচ্ছি সায়ানোব্যাকটেরিয়া। এবং তোমার এই যে যত সায়ানোব্যাকটেরিয়া রয়েছে, মানে ধরো যে অ্যানাবিনা, নস্টক, এই সায়ানোব্যাকটেরিয়ারা, মানে এটা তো আমি তোমায় বললাম প্যাডি ফিল্ডের ক্ষেত্রে পার্টিকুলারলি এই জিনিসটা তুমি দেখতে পারো যে এরা এই অ্যানাবিনা, নস্টক এরা সিম্বায়োটিক রিলেশনে থেকে এই নাইট্রোজেন ফিক্সেশনটা করছে। নর্মালি অ্যানাবিনা, নস্টক কিন্তু মানে এই সায়ানোব্যাকটেরিয়ারা মানে সিম্বায়োটিক রিলেশন ছাড়াও নিজেরা একাও কিন্তু এরা নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, ঠিক আছে। এবং এই যে যত ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশন করে, তোমাদের যদি এই প্রশ্নটা করে, তাদের দেহে একটা উৎসেচক থাকে, সেই উৎসেচকটার নাম কি বলো তো?
নাইট্রোজিনেজ বলে এক ধরনের উৎসেচক থাকে। নাইট্রোজিনেজ, ঠিক আছে, নাইট্রোজিনেজ বলে এক ধরনের উৎসেচক থাকে। যত নাইট্রোজেন মানে যত ব্যাকটেরিয়া রয়েছে যারা নাইট্রোজেন ফিক্সেশন করছে তাদের দেহে এই উৎসেচকটা থাকে বলেই ওরা কিন্তু বায়ুর নাইট্রোজেনকে ফিক্স করতে পারে। এবং যত সায়ানো ব্যাকটেরিয়া রয়েছে, যেমন অ্যানাবিনা, নস্টক, এই সায়ানো ব্যাকটেরিয়ার দেহে হেটেরোসিস্ট বলে এক ধরনের সেল থাকে। সেই সেলের ভেতরে এরা মেনলি এই নাইট্রোজেনটাকে ফিক্স করতে পারে। ঠিক আছে, দেখো আমি তোমাকে কিন্তু আমি পয়েন্টগুলো বলে দিলাম যেগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। যেমন ধরো এই নাইট্রোজেন জিজ্ঞেস করতে পারে যে কোন উৎসেচক থাকার ফলে এই ব্যাকটেরিয়ারা নাইট্রোজেন ফিক্স করতে পারে, নাইট্রোজিনেস হবে। এবং এই হেটেরোসিস্টটা কিন্তু আবার শুধুমাত্র সায়ানো ব্যাকটেরিয়া, মানে যে সমস্ত সায়ানো ব্যাকটেরিয়া তোমার এই নাইট্রোজেন ফিক্স করছে তাদের দেহে তুমি এই হেটেরোসিস্ট, এটা এক ধরনের বিশেষ ধরনের সেল যেখানে নাইট্রোজেনটা ফিক্সেশন হচ্ছে, সেটা তুমি দেখতে পাও। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যান্টিবায়োটিক দ্যাট হ্যাজ বিন ডিসকভার্ড টু হেল্প ইন ফাইটিং ড্রাগ রেসিস্ট্যান্ট অর হার্ড টু ট্রিট ব্যাকটেরিয়াল ইনফেকশন। বলছে এর মধ্যে কোন অ্যান্টিবায়োটিকটার নাম তোমাকে জানতে চেয়েছে, যেটা ডিসকভার করা হয়েছে, যেগুলো ড্রাগ রেসিস্ট্যান্ট যে ইনফেকশনগুলো, মানে যে ড্রাগ রেজিস্ট্যান্ট মানে কি, নর্মালি ধরো ইনফেকশনটাকে ট্রিট করতে যে ড্রাগগুলো ইউজ করা হয় সেই ড্রাগগুলোর ড্রাগগুলোর রেজিস্ট্যান্ট হয়ে গেছে ব্যাকটেরিয়াটা, মানে যে ধরো ইনফেকশনটা করছে সেই ইনফেকশনটা এতটাই শক্তিশালী যে নর্মাল যে ড্রাগগুলো আমরা ইউজ করি সেই ইনফেকশনটা মারতে, সেটাতে কাজ হচ্ছে না, তখন যে অ্যান্টিবায়োটিকটা ইউজ হচ্ছে সেইটার নাম তোমাকে জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে তোমার আনসার হবে অপশন বি, তোমার এক্ষেত্রে আনসার হবে এইটা, অডিলোর হ্যাবডিনস। ঠিক আছে, এটা তোমার আনসার হবে। আচ্ছা, তো চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে 25 নম্বর, অ্যালেক জেফ্রিস নেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো এনার নাম কিসের সাথে রিলেটেড, এক্ষেত্রে তোমার আনসার হবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের সাথে এনার নেম অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, আমরা জানি ফিঙ্গারপ্রিন্টিং অনেক ইয়েতে ইউজ হয়, ফরেন্সিক বিভিন্ন কাজে ইউজ হয়, তোমার প্যাটার্নিটি টেস্টের ক্ষেত্রে ইউজ হয়, অনেক রকম ক্ষেত্রে আমাদের ফিঙ্গারপ্রিন্টিং আজকের দিনে ইউজ হয়, তাই তো? আচ্ছা, তো চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে, দ্য ওয়াটার হুইচ ইজ অ্যাভেলেবল টু প্লান্ট রুট ইজ। আচ্ছা, বলছে এর মধ্যে মানে ঠিক কোন ধরনের ওয়াটার, মানে প্লান্টরা তো আমরা জানি রুট দিয়ে বা তাদের মূলের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে, তো সেটাই বলছে কোন ওয়াটারটা প্লান্টসের কাছে অ্যাভেলেবেল থাকে যেটাকে তারা রুট দ্বারা শোষণ করতে পারে, সেটা হবে এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে মেনলি ক্যাপিলারি ওয়াটার। ঠিক আছে, অ্যান্সার তোমার হবে ক্যাপিলারি ওয়াটার। ক্যাপিলারি ওয়াটারটাকেই কিন্তু মেনলি প্লান্টরা রুট দ্বারা শোষণ করতে পারে। এই ক্যাপিলারি ওয়াটারটা কোথায় থাকে বলো তো, মানে মেনলি যে আমাদের যে মাটির ভেতর যে ছোট ছোট ছিদ্র থাকে বা ছোট ছোট যে স্পেস থাকে মাটির মাঝে মাঝে, সেইখানেই জলটা থাকে, সেইটাকেই উদ্ভিদরা মূল দ্বারা শোষণ করে। ঠিক আছে, আচ্ছা, তো চলো পরের প্রশ্নে আমরা যাই। দেখো কি বলছে, প্রেশার উইদিন দ্য লাং ইজ কল্ড। লাংয়ের ভেতরে যে প্রেশার থাকে সেটাকে আমরা কি বলি, এক্ষেত্রে আনসার হবে ইন্ট্রা। দেখো এই যে অপশন বি হবে আনসার, ইন্ট্রা পালমোনারি ইন্ট্রাপালমোনারি প্রেশার, এটা হবে আনসার। ইন্ট্রা মানে জানবে কোনো কিছুর ভেতরে যখন আমরা বোঝাই, কোনো একটা জিনিসের ভেতরে যখন আমরা বোঝাই সেক্ষেত্রে আমরা ইন্ট্রা ওয়ার্ডটা ইউজ করি। এই জন্য তোমাকে যেটা জিজ্ঞেস করেছে প্রেশার উইদিন দ্য লাংয়ের ভেতরের যে প্রেশার, তাই জন্য আমরা ইন্ট্রাপালমোনারি প্রেশার বলছি। ঠিক আছে, আর এই ইন্টার ওয়ার্ডটা আমরা কিসের ক্ষেত্রে ইউজ করি তোমরা জানো, যখন দুটো জিনিসের মধ্যে কিছু আমরা বোঝাচ্ছি সেটাকে আমরা ইন্টার ইউজ করি, কিন্তু যখন একটা জিনিসের ভেতরে কিছু বোঝাচ্ছি আমরা ইন্ট্রা ওয়ার্ডটা ইউজ করি। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে, ট্রাইগ্লিসারাইডস আর ব্রোকেন ডাউন টু। ট্রাইগ্লিসারাইড কিসে মানে ভাঙে, কিসে ব্রোকেন ডাউন হয়? ট্রাইগ্লিসারাইড মেনলি এটা হচ্ছে তোমার অপশন ডি আনসার হবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। মানে ট্রাইগ্লিসারাইড মানে বেসিক্যালি লিপিড, তো লিপিড ভাঙলে আমরা কী পাই? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাই, তাই তো? সেটাই আনসার হবে এক্ষেত্রে।
আচ্ছা, তাহলে তোমরা তোমরা আমাকে বলো তো প্রোটিনের সবথেকে ক্ষুদ্র একক কী? মানে প্রোটিন ভাঙলে আমরা কী পাবো? অ্যামাইনো অ্যাসিড পাবো, তাই তো? সেরকম কার্বোহাইড্রেটের সবথেকে ক্ষুদ্র একক কী? গ্লুকোজ, তাই তো? মানে কার্বোহাইড্রেটকে জটিল কার্বোহাইড্রেটকে ভাঙলে আমরা ক্ষুদ্র একক হিসাবে কী পাবো? সেটা হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের লাস্ট কোয়েশ্চেনে দেখো আমরা চলে এসেছি 29, যে দ্য ফার্স্ট ট্রান্সজেনিক প্ল্যান্ট ওয়াজ প্রডিউসড। প্রথম ট্রান্সজেনিক প্ল্যান্ট কোনটা যেটা তৈরি করা হয়েছিল? এক্ষেত্রে তোমার আনসার হবে অপশন বি, টোবাকো হচ্ছে তোমার এক্ষেত্রে আনসার হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা মোটামুটি 2023 সালে বায়োলজি থেকে এই মানে পুরোপুরি বায়োলজি থেকে 29টা কোয়েশ্চেন এসেছিল, আমরা সেগুলো ডিটেল ডিসকাশন সমেত আলোচনা করে নিলাম, এবং নেক্সট ভিডিওতে আমরা ইভিএস থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো তোমাদের আমি বলবো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। যদি তোমরা এরকম আরও ভিডিও চাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। থ্যাংক ইউ।